সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শীতের আলহামদুলিল্লাহ ভালো সময় ভালো হচ্ছে আছি। আহ, প্রচুর পরিমাণে চুরি বেড়ে যায়। হ্যাঁ, চোর বাড়ে, চোর। গ্রামে আগে চুরি করতো, আমাদের গ্রামেও অনেক চুরি হতো। তো এখন যেগুলো প্রকল্প এরিয়ার মধ্যে পড়ছে, বিশেষ করে ঈশ্বর দিতে, এনে চোরের অভাব নেই। হুম। তো এই জন্য সবাইকে ইয়ে করবো। আবার ঢাকা শহরেও মানে চোর কিন্তু প্রচুর। তো সেই ক্ষেত্রে রাতের বেলা জানালাগুলো ভালোভাবে লক করছেন কিনা, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি চেক করতে হবে। না হলে দেখবেন যে রাতের বেলা জানালাতে চুরি করতেছে, এরকম কিন্তু হয়। এরকম কি হয়েছে কারো কখনো? জি ভাইয়া, আমার হয়েছিল। 6 তলার উপর থেকে জানলা দিয়ে আমার ফোন নিয়ে গেছিল। গত গত 6 তলার উপরে উঠে ফোন নিয়ে গেছে। বছর এরকম শীতের সময়, এরকম সেম টাইম, আমার যেটা বাসা সেটা হচ্ছে 2 তলা বাসা। তো 2 তলায় আমি থাকি। তো 2 তলা থেকে আমার জানালার, আমরা জানতাম না, তখন নতুন এখানে আসছি। তো জানতাম না যে এখানে চোরের এরকম উপদ্রব বা চোর এরকম এখানে। তো জানালাটা আমরা লক করি নাই। তো জানালা দিয়ে আমার টেবিলের উপরে আমার ল্যাপটপ ছিল। তো ল্যাপটপটা নেওয়ার চেষ্টা করতেছিল। তো এমতো অবস্থায় আমরা জানতে পারি চোর পালায় চলে যায়। তো বিশেষটা হচ্ছে যে নিতে পারে নাই, বাট ওই যে ভয়টা লাগছে এখনো, মনে করেন রাতের বেলা মনে হয় আর কি। তো আজকে মনে হলো, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। তো এখন যেহেতু শীতের সময়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সচেতন হতে হবে। ভাইয়া, এত 4 তলা বা 5 তলা, বা মনে করতেছেন যে না 5 তলার উপরে চোর আসবে না, বাট আসবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কেয়ারফুলি জানালাগুলো বা দরজাগুলো ঠিকভাবে লাগাইছি কিনা এটা দেখতে হবে। ক্লাস অ্যাসাইনমেন্ট অনেকেই আপনারা জমা দেননি। ঠিক আছে, ক্লাস অ্যাসাইনমেন্ট অনেকেই আপনারা জমা দেননি, দিচ্ছেন না। অনেকেই আছে, অনেকেই আবার কাজ করতেছেন স্লোলি। বিশেষ করে যারা রেন্ডারিং এখনো কমপ্লিট করেনি। আমাদের এক্সটেরিয়র পার্টটা কিন্তু নেক্সট, হয়তো এই উইকে আমাদের শুরু হয়ে যাবে এক্সটেরিয়র পার্ট। তো এক্সটেরিয়র পার্ট শুরু হওয়ার আগে আমাদের উচিত প্রিভিয়াস যে ব্যাকলগ গুলো আছে এগুলো উঠানো। আর আমাদের মডেলে প্রতিদিন তো কাজ করতে হয় না, আমরা মোটামুটি এখন একটু স্কিলড হয়েছি। তো সেই ক্ষেত্রে সেটা কাজে লাগাইতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এটার বিকল্প কিছুই নেই। প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। সময় নাই, তারপরেও সময় বের করতে হবে। অনেক প্রতিবন্ধকতা থাকবে আপনার চলার জন্য। হয়তো আপনার ফ্যামিলিগত সমস্যা, পার্সোনাল সমস্যা, অফিসিয়াল সমস্যা, এগুলাকে উতরাই আপনাকে আসতে হবে। এটা যে এমন নয় যে আপনার এরকম সমস্যা আর কারো নাই, এরকম না। ক্যাটাগরি আলাদা, কিন্তু সমস্যা সবার আছে। ভাইয়া, আমি তো আমার পিসির জন্য কাজ দিতে পারতেছি না। আমার অফিসের পিসি, বাসার পিসি, দুইটাতেই আমার সেম প্রবলেম হচ্ছে। এখন এটা সমাধান করা লাগবে তারপরে গিয়ে। আপনার এখানে যেটা গ্রিন সিটির সামনে একটা দোকান আছে, ওইখানে আমি মাঝে মাঝে আমাদের অফিসিয়াল পিসি গুলো এখানে দেখাই। তো অনেক কস্টলি আর কি, অনেক টাকা রাখে এখানে। তো ওইখানেও আমি আপনি দেখেন। আমি রাজশাহীতে কথা বলছি ভাইয়া। ওনারা পিসি নিয়ে যেতে বলছে। আসলে আমার এই 2 সপ্তাহ ধরে একটু মানে ইয়ে ঝামেলার জন্য যেতে পারি নাই। দেখি আগামী সপ্তাহে নিয়ে যে আপনার ওখান থেকে ইয়ে করে নিয়ে আসবো। আচ্ছা, ওকে। প্রিভিয়াস ক্লাসে, ভাইয়া, হ্যাঁ বলেন। রেন্ডারিং এ রুমের লাইটিং বাড়াইতে পারি না, ওটা যদি কেমন যেন কমই থাকে। এটা কিভাবে কি করব?
এগুলো কি রেড? ফাইল আমাকে পাঠিয়ে দিবেন আর রেক্টেঙ্গেল লাইট ইউজ করবেন। লাইটটা এই যে সিলিং, এই সিলিং এর নিচে নামাবেন। লাইটটা আপনার এই সিলিং এর ভিতরে ঢুকে আছে, এই জন্য লাইট যতই বাড়ান না কেন লাইট জ্বলবে না। লাইট এই সিলিং এর নিচে নামাইতে হবে। আপনার লাইটটা এই সিলিং এরও উপরে আছে, এই জন্য লাইট জ্বলতেছে না। যার লাইটের পাওয়ার যতই দেন লাইটিং হবে না, কারণ সে বাধা পাইছে, তো লাইট ফ্লো আসবে না। এটা হয়েছে কিনা এটা চেক আউট করেন আগে, এই লাইটটা আপনার নিচে নামছে কিনা এটা আগে দেখেন। আচ্ছা আচ্ছা ভাই। এছাড়া আরো লাইট আছে এখানে। এই যে আপনার হচ্ছে এখানে ডোম লাইট আছে, দেখেন এখানে ডোম লাইটও আপনি এখানে যে কোনো একটা কর্নারে লাগাই ইউজ করতে পারবেন। যদিও বা ডোম লাইটটা আমরা এক্সটেরিয়র ডিজাইনে ইউজ করি, ইন্টেরিয়র ডিজাইনে ইউজ করা যায়। তো সবচাইতে বেস্ট রেক্ট্যাঙ্গেল লাইট। ভাই লেআউট স্ফিয়ার লাইটটা দিলে অনেক সময় দেখা গেছে যে লাইটের জায়গাটাতে বেশি আলো থাকে আর অন্যদিকে কম আলো হ্যাঁ হয়ে কম যায়। থাকে, কম থাকে, হ্যাঁ। আর রেক্ট্যাঙ্গেলটা দিলে ইকুয়াল হয় আর কি, মোটামুটি একটা ইকুয়াল আসে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস নিয়ে আমাদের অনেক কিছুই ইয়ে ছিল, কিছু কোশ্চেন ছিল। ইনশাল্লাহ আজকে চেষ্টা করব সেগুলোর সলিউশন দেওয়ার। ঠিক আছে, ভাইয়া আমরা কি বাসায় লেআউট নিয়ে কি কাজ করতে পারছি? ভাইয়া হচ্ছে যে রেন্ডারের যে আমি ধরেন একটা বেডরুম সেট অথবা একটা লিভিং রুম করতেছি না, এখন হচ্ছে আমি চাচ্ছিলাম যে একটা আমি পারফেক্টলি করে তারপরে কাজগুলো করব, এই জন্য আসলে করা করা হয় নাই, লেআউটের এটা করি নাই। মানে আমি করতেছি, একটু একটু বাকি আছে, তো একদম ফুল কমপ্লিট করে তারপর একটা কাজটা আর কি করবো। আচ্ছা শোনেন, মানে এটা গত এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব যেটা, সেটা হচ্ছে যে আমার হচ্ছে মনে করেন আপনি 4-5টা ক্লাস হয়ে গেছে, এর মধ্যে দেখা গেছে যে আপনার রেন্ডারিং ক্লাসটা মনে হচ্ছে যে আমি আর একটু ধরে করব বা একটু সময় নিয়ে করবো, হ্যাঁ ভালো করে করবো। বাট আপনি লেআউটের কাজটা করে পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। ওইটা আপনার ব্যাকলগে থেকে গেল। আপনি আস্তে আস্তে যখন ওটা ইমপ্রুভ হবে তখন আপনি আবার ওটা দিলেন। ঠিক আছে, তাতে করে হবে কি আপনারই ভালো হবে। আমি যদি আপনাকে ফোর্স দিয়ে আপনার থেকে কাজগুলো আদায় করে নেই, এটা আপনার জন্য ভালো, আমার জন্য কিছুই না। স্যার, হ্যাঁ, তা তো আমাদের অবশ্যই। রেন্ডারিং এর ক্লাস আর কয়টা হবে? রেন্ডারিং এর ক্লাস আরো আরো হবে আমাদের। আমাদের রেন্ডারিং আপনাদের যে প্রবলেম গুলো আছে এগুলো সলিউশন হবে, এবং আমাদের এক্সটেরিয়র ডিজাইনে ওখানেও 2টা রেন্ডারিং এর ক্লাস হবে। আরো 2টা রেন্ডারিং এর ক্লাস হবে আমাদের এক্সটেরিয়র ডিজাইন পারপাস। স্যার, তাহলে কি ইন্টেরিয়র জন্য কি শেষ? ইন্টেরিয়রের জন্য আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আগে নোট ডাউন করেন। নোট ডাউন করা হয়ে গেলে আমরা ক্লাসের ফাঁকে আবার দেখবো আধা ঘন্টা 20 মিনিট আমাদের যে প্রবলেম গুলো হয়, বিশেষ করে লাইটিং প্রবলেম বা রেন্ডারিং সেটিংস প্রবলেম, এগুলো নিয়ে আমরা 20 মিনিট বা আধা ঘন্টা ক্লাস নিব। কিন্তু ইন্ডিভিজুয়ালি ফিক্সড কোনো আর ক্লাস হবে না যে কালকের ক্লাসটা শুধু রেন্ডারিং এরই হবে, এরকম না। ঠিক আছে, আমাদের টপিক থাকবে কিন্তু বাই দা টপিকে আপনাদের প্রবলেম গুলো সলিউশন করা হবে। ভাইয়া এক্সটেরিয়রে কি আমরা ডে লাইট রেন্ডার আবার হচ্ছে ডে নাইট লাইট নাইট দুটাই রেন্ডার দেখবো, দুইটাই করব না? ডে নাইট দুটাই দেখবো। নাইটটা করব না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, নাইট করবো। নাইট মোড আর কিছুই না, জাস্ট শুধু স্কাই অফ করে দিলে নাইট মোড হবে। আর লাইটিং, মূলত রেন্ডারিং এর জন্য লাইটিং আর ম্যাটেরিয়াল এডিটিং এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ও ঠিক আছে। ওকে, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন রেন্ডার সেট আপ করতেছি, একটু কথা বলতে হবে। রেন্ডার যখন সেট আপ করতেছি আমাদের পিসি কনফিগারেশন যাদের ভালো আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে রেন্ডার আউটপুট সাইজ, আমি এইখানেই শুধু আপনাদেরকে বলছি যে রেজুলেশন কমানো বাড়ানোর বিষয়টা কিন্তু এইখান থেকেই আপনাদের কন্ট্রোলিং হবে, অন্য কোনো জায়গা থেকে না। তো সেই ক্ষেত্রে ইমেজ উইথ এন্ড হাইট এটা আপনি 1200 রাখেন, 1200 রাখলেই তো যথেষ্ট। এরপরে যদি আরো যদি রেজুলেশন ভালো চান বা আরো যদি ভালো সাইজ, পেজ সাইজটা যদি বেশি চান তাহলে 2000 দেন। ঠিক আছে, তবে 1200, 800, 1000, 1400 এনাফ। ভাইয়া যারা প্রফেশনালি কাজ করে তারা এটা কত দেয়? আমি মানে তো 1200 ভালো দিই। পিসি, হাই কনফিগারেশনের পিসি তারা কত দেয়? 2000 প্লাস। তাই? আই হাই, তাহলে তো আমি ভুল করছি। আমি ওই দিন কি করলাম, 2000 দিয়ে রাতে 11টার দিকে 2000 দিয়ে ঘুমিয়ে গেছি, সকালে উঠে দেখি মাত্র 4%। আমি তো হতাশ। পরের না, দিন আবার 800 দিলাম, এরপরে 1000 দিলাম।
এই পর্যন্ত হয়েছে, কিন্তু 2000-এ 2 দিন ট্রাই করছি, একদিনও হয় না, না, পরে তো ওইটা আমি আপনার অনেক হতাশ পিসিতে হয়ে গেছি। পিসি হচ্ছে ফাস্টার না, এই জন্য হয়নি, কিন্তু আমরা তো না, এত আমার পিসিতে তো কিছুই নাই, মানে শুধু র্যাম আছে আর হচ্ছে এসএসডি আছে, আর তো কোনো গ্রাফিক্স কার্ড সমস্যা নাই, নাই। কিছুই নাই। আপনারা 1200, আমরা সবচাইতে বেশি রেন্ডারিং করি 1200 দিয়ে, ঠিক আছে। এরপরে যেগুলো আমাদের আরো একটু বেশি রেজুলেশন আমরা মনে করি যে হ্যাঁ বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা 2000, 1800, 2200, অনেক সময় 3000 অব্দি। তো এত প্রয়োজন কিন- পড়ে না, মানে স্পেশাল কেস কিন্তু ছাড়া। ভাইয়া ম্যাক্সে যখন রেন্ডার করছি না, তখন হচ্ছে 4000, 5000, 8000 এরকম দিয়েও করা গেছে। মানে তাহলে ওইটাতে এত বেশি ইউজ করি কেন, এই যে রেজুলেশনটা? ওইটাতে কেন আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমাদের স্কেচআপে এটাতে ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়েটা ফাস্টার লাগে, আপনার প্রসেসর ফাস্ট না হইলে আমাদের একটু প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে স্লো রেন্ডার হয় আর কি। আমাদের ম্যাটেরিয়াল অনেক হিউজ থাকে এখানে, এই জন্য একটু সমস্যা হয়। ও, কারণ জিডিএস ম্যাক্সে দেখবেন যে আমাদের যেমন ধরেন এই বই টই টাইপের এই ধরনের বা বিভিন্ন ধরনের এই ধরনের ম্যাটেরিয়াল গুলো একটু কম থাকে সেখানে। এখন এই এই এটার কারণেই আপনার হচ্ছে এই যেমন আমি এখানে একটা টেবিল ল্যাম্প ইউজ করছি, এটা দেখবেন যে হচ্ছে এখানে আসেই স্লো যাচ্ছে, অথবা গ্লাসের উপরে যায় স্লো যাচ্ছে, বইয়ের উপরে হ্যাঁ, যায় স্লো কম্পোনেন্ট যাচ্ছে। গুলো একটু স্লো যায়। কম্পোনেন্ট গুলো যত বেশি আপনি কম্পোনেন্ট ইউজ করবেন তত রেন্ডারিং টাইমিংটা বেশি লাগবে। আর টাইম কম নেওয়ার জন্য সবচাইতে যেটা বেটার হবে, আপনার নিজে নিজে জিনিসগুলো তৈরি করতে নিতে হবে। বিশেষ করে যে বেডটা আপনি এখানে বসাইছেন, এই বেডটা সম্ভব হলে যে নিচের যে ইয়েটা ফিগারটা, এই জিনিসগুলো আপনি নিচে তৈরি করে জাস্ট ক্লথ গুলো উপর থেকে নিলেন আর কি। তারপরে নেওয়ার সময় ম্যাটেরিয়াল যখন আপনি নিচ্ছেন বা কম্পোনেন্ট যখন নিচ্ছেন, তখন একটু চেক করে নিন এটা কত মেগাবাইট। যদি এটা বেশি মেগাবাইট হয় তাহলে ভেবে নিবেন যে এটার পিছনে বা এটার লাইনে হয়তো এটা যেমন এখন এখানে একটা ফাইল আছে, তো দেখবেন যে এটার পিছনে বা আশেপাশে আরো অনেক ফাইল আছে, ওইটা মিলে এটার একটা এমবি দাঁড়াইছে। দেখা যাচ্ছে হচ্ছে একটা ছোট্ট একটা চেয়ার, ওইটার এমবি হচ্ছে 50 এমবি বা 60 এমবি এরকম। তো এরকম তো হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে আপনার মডেলের টোটাল এমবি কত আসতেছে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আর লাইটিংটা সব সময় আমি আর একটু দেখাই। লাইটিং যখন আপনারা ইউজ করবেন, ঠিক আছে, তখন লাইটিংটা সিলিং এর নিচে থাকবে। সিলিং এর ভিতরে থাকলে লাইট জ্বলবে। সিলিং এর ভিতরে কিভাবে নিবেন? সিলিং এর ভিতরে আপনি জাস্ট, আমি যদি এখানে লাইটিংটা সেট করি, দেখেন আমি এই পাশ থেকে জাস্ট একটা রেফারেন্স লাইন নিয়ে আমি হচ্ছে লাইটটা ভিতরে নিচে নামাচ্ছি। এটা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিব? এই যে দেখেন এখন নিচে নিচে চলে আসছে না, নিচে কিন্তু হুম, চলে আসছে আমার লাইট। এরকম নিচে থাকতে হবে আপনার লাইট। এটা একটা পাসওয়ার্ড লাগবে। এখন যদি আমি এখানে যাই, এখন যদি এখানে রেন্ডারিং করি আমি, পাসওয়ার্ড দিতে পারেন। লাইট চলে আসছে আমার, কিন্তু উপরে শেড সাদা, বিকজ অফ আমি এখান থেকে ইনভিজিবলটা করিনি। এখান থেকে আপনি আসেন লাইটিং সেটিংস, ডান দিকে অপশনাল ইনভিজিবল। এখন যদি আবার এগেন রেন্ডারিং করি, আমি তো লাইটের কোনো পাওয়ারই দেই নাই, তো অনেক ভালো আসছে। ভাইয়া ওই যে ম্যাটেরিয়াল শো করে না আমার এই পিসিতে, না ওই ম্যাটেরিয়ালটা শো করে না। আমি বুঝতে পারি না যে এডিট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এটা আমার কেন হয়? তো মোস্ট লিখে ম্যাটেরিয়াল বুঝতে মানে বুঝি নাই আপনার কথা। মানে ওই যে ম্যাটেরিয়াল যখন এডিট করতেছি তখন উপরে তো ম্যাটেরিয়ালটা শো করতেছে না। স্পেশাল হ্যাঁ, কি দেন? প্রিভিউ আপনার এখানে প্রিভিউ। এটা এই ভিড়ের বলের মতন এটা আসতেছে না, এই যে এরকম, হ্যাঁ 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 এটা এরকম আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, আসে না, এটা এরকম থাকে, তার ব্ল্যাঙ্ক মানে হয়ে আপনার থাকে। ইনস্টল প্রপারলি ইনস্টল করতে পারছেন ভিড়ে? ভিড়ে তো এখন প্রপারলি কিছু তো বাকি রাখি না, আমি আমাকে তো ভিডিও। আমাকে আমাকে একটু দেখায়েন, কালকে সকালে আমাকে একটু দেখায়েন যে আমি একটু দেখবো আপনার মানে কি অবস্থায় আছে, ঠিক আছে। ঠিক আছে। আমাকে একটু দেখায়েন। কোনো ভাই আমার আর প্রবলেম একটা হলে প্রবলেম। সাথে সাথে সেটা স্ক্রিনশট আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন, কোনো ইতস্তত করার কোনো কিছু নাই। আমি তখন না পারি 5 মিনিট পরে আপনাকে রিপ্লাই দিব, বা 2 মিনিট পরে রিপ্লাই দিব, রিপ্লাই পাবেন। ভাইয়া হুম। আমার হচ্ছে আর একটা প্রবলেম যেটা হয়, ওই যে আমি তো রেন্টার দিতে গেলে মাঝে মাঝে পিসিটা অফ হয়ে যায়, হ্যাঁ। তো আমি যেই হচ্ছে ওই আচ্ছা, ভিডের হ্যাঁ, ওখান আপনার থেকে। ওটা আমি বুঝতে পারছি। তখন আমাদের এখানে যে রেন্ডার সেটআপটা আছে,
আপনি এখান থেকে এসে আমাদের যে এন্টিলাইজিং ফিল্টারে এখান থেকে আপনি ক্যাটমেল রুমটা সিলেক্ট করতেছেন যখন, তখনই আপনার পিসিটা বন্ধ হচ্ছে। হ্যাঁ, এখান থেকে এরিয়া দিবেন। এরিয়া দিছি ভাইয়া, ওইটা বলছি না, ওইটা তো ঠিক মানে হয়েছে, ওইটা এরিয়া দেওয়ার পরে আপনার ওই আগের তুলনায় কম ডিস্টার্ব হয়। কিন্তু আরেকটা যেটা প্রবলেম হয়, ধরুন আমি রেন্টটা দিতে গেলে যখন ওটা অফ হয়ে যায়, তারপরে যখন আমি আবার ওই মানে ওই ফাইলটা নিয়ে কাজ করতে যাই, ওখানে আমি যেই হচ্ছে এলিমেন্ট গুলো নামাই, যেমন বেড বা কার্টেন, এগুলো যখন নামাই, আমাকে হচ্ছে আমার ফাইলে শো করে ওগুলা, কিন্তু আমি যখন রেন্ডার দিই তখন ওগুলা থাকে না। অদ্ভুত মানে প্রবলেম। মানে এটা হচ্ছে, আমি মানে খুবই বিশ্রী একটা ব্যাপার, আমি এই যা যা দিচ্ছি সবকিছু আমার ওই ভিড়ে থেকে নামায় যেগুলো দিলাম, আমি বেড দিলাম, কার্টেন দিলাম, হ্যাঁ, আমার ফাইলে আছে, ওই ফাইলে যখন আমি রেন্ডার দিচ্ছি তখন ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, রেন্ডারের ইয়েতে থাকতেছে না। বুঝতে পারছি, মানে ভিড়ে ম্যাটেরিয়াল গুলো থাকতেছে না। না, ভিড়ে রেন্ডারে ম্যাটেরিয়াল থাকতেছে গুলো না, একটু কিন্তু ডিস্টার্ব করে। ভিড়ে ম্যাটেরিয়াল গুলো একটু ডিস্টার্ব করে। এটা হচ্ছে লুমিয়নের ক্ষেত্রে, সরি, ইয়ের ক্ষেত্রে হয়, এনস্কেপের ক্ষেত্রেও হয় এরকম। কিন্তু ভিড়ের ক্ষেত্রে আমি ম্যাক্সে পাইছি, স্কেচআপে অবশ্য এই 6 আর 5 শুধু আমি হচ্ছে মানে ভিড়ে এগুলো পাইছি, কম্পোনেন্ট গুলো। ভিড়ে 3, 4, নেক্সট 4.1 এগুলাতে কিন্তু এই হচ্ছে কম্পোনেন্ট গুলো নাই। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমে এখনো আমি ফেস করিনি, বাট দেখি এটা কারোর সাথে জিজ্ঞেস করে আরো কারোর সাথে হয়েছে কিনা, তারপরে আমি আপনাকে বলতে পারবো। ওকে, প্রিভিয়াস ক্লাসের একটা পয়েন্ট বাকি ছিল, সেই পয়েন্টটা আজকে দেখাবো এবং পরবর্তী টপিকে চলে যাব। আমি এখান থেকে এটা হাইড করে দিচ্ছি, লাইট ডিলেট। আমাদের হচ্ছে রেন্ডারিং, যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, যে ওই রকম ভাবে আর দেখানো হবে না, যে প্রথম থেকে দেখানো হচ্ছে এরকম না, জাস্ট আপনাদের প্রবলেম গুলো শুধু সর্ট আউট করা হবে। যেমন আজকে যেরকম করা হয়েছে এরকম, সেটা ক্লাসের শুরুতে হতে পারে, মিড মিড টাইমে হতে পারে, শেষের দিকে হতে পারে। ঠিক আছে? হাই হাই। আচ্ছা, এটা এখানে যেখানে যেরকম আছে সেরকমই থাক। আমি এখান থেকে সিলিং গুলো একটু হাইড করে নিই। স্ক্রিন তো দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। আজকে উপস্থিতি অনেক কম। ফার্স্ট দিন ছিল 56-57 জন, এখন আসছে 25 জন। শীত ভাইয়া, শীত। অনেকে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রথম 2-3টা ক্লাস দেখবেন যে হচ্ছে 50+ থাকে, সব সময় 50+ থাকে। তো 50+ থাকার কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেকেই রেগুলার না। আপনাদের এখানে অনেকেই রেগুলার না, অনেকে আছে ইরেগুলার। তো তারা হচ্ছে এমন নয় যে তারা হচ্ছে এখানে ক্লাসে আসে না, ঠিক আছে, কিন্তু মেসেঞ্জারে ওরা ঠিকই আসে। যাই হোক, ক্যামেরা, প্যারালাল প্রজেকশন, এখান থেকে টপ ভিউ। ওকে, ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই, পেইন্ট বাকেট, কনস্ট্রাকশন ডকুমেন্ট স্টাইল, ভিউ, এজ স্টাইল, প্রোফাইল থেকে এরো চিহ্ন উঠাই দিচ্ছি। সিনটাকে আপডেট করে নিলাম, আপডেট। ওকে, ফাইল, সেন্ড টু লেআউট, ইয়েস। টাইটেল ব্লক, এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাইটেল ব্লক আছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো টাইটেল বক্স আপনি নিতে পারেন। তাই আমি এখান থেকে
আর্ক ডি সাইজ একটা নিলাম। এখানে এটা পাইছি। ডাবল ক্লিক করে এই মডেলের ভিতরে ডাবল ক্লিক করে এটাকে আবার আপনি জুম করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, এরকম করে ভাইয়া জুম করলে মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাবে না? মেজারমেন্ট চেঞ্জ হবে না। এটা তো জুম করলে আপনি জাস্ট যেখান থেকে জুম করেন লেআউটের মতো এটা জুম হয়ে যাবে, ঠিক আছে। মেজারমেন্ট কোনো কিছুই চেঞ্জ হবে না এখান থেকে। ওকে, আচ্ছা, আমাদের এখানে আমি যদি এটাকে এখন আরো একটু জুম করে কাছে নিয়ে আসলাম, এটা আমার লেআউট। প্রয়োজন পড়লে আমি এটাকে সিলেক্ট করে আর একটু ছোট বড় করে নিতে পারি, বা এটাকে আরো একটু এরকম করে যদি বড় ছোট করতে চাই ছোট করে নিতে পারি, ঠিক আছে। এখন এখানে আমাদের যেই সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন। এখান থেকে যদি আমি কোনো ডাইমেনশন দেই, সে ধরেন এখানে আমার ডাইমেনশন আছে, এখান থেকে আমি যদি ডাইমেনশন দেই এখন একটা, তো এখানে প্রিসিশনটা, এখানে দেখেন আমার লেন্থটা আর্কিটেকচারালে আছে, আমাদের ডাইমেনশনটা চেঞ্জ হচ্ছিল না কেন? এখানে দেখেন অটো স্কেলের এখানে পাশে কি দেওয়া আছে, ফুল সাইজ। এটা যখন প্রথম ডেডিকেটেডলি একটা হয় ফুল সাইজ নিবে, না হলে কাস্টম সাইজ বা কারেন্ট স্কেল এরকম একটা নিবে। তো যেটা থাকবে ওইটাতেই করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমার এখানে যেটা আছে, যেমন আর্কিটেকচার আছে, এখন যদি আমি এখান থেকে নিই, তো আর্কিটেকচার থাকলে এখানে প্রিসিশনটা কততে আছে, প্রিসিশনটা আমি হাফ স্কেলে রাখলাম। এখান থেকে আমি যদি কোনো একটা ডাইমেনশন, যেটা অনেক ছোট, এটার যদি আমি এখন হাইট বাড়াই বা কমাই, তো সেই ক্ষেত্রে কিভাবে কি করব? এখানে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করানোর পর এই যে এই পাশ থেকে আমি হাইট বাড়াইতে পারি, ঠিক আছে। এই যে সাইজ, টেক্সট সাইজ, টেক্সট স্টাইল থেকে টেক্সট সাইজটা আমি এখান থেকে বাড়াতে পারি। এখন আমি যদি এগেন ডাইমেনশন দিই এখান থেকে, এই ডাইমেনশনটা ছোট হচ্ছে, তো এখন আমি কি করব? ম্যাচ করতে পারি। এখানে ম্যাচ করার সিস্টেমটা কি? ম্যাচ করার সিস্টেমটা হচ্ছে স্টাইলে যাব, যাই এটাতে সিলেক্ট করব, তারপর আবার এটাতে সিলেক্ট করব, ম্যাচ হয়ে যাবে। এরপরে ডাইমেনশনটা কন্টিনিউ কন্টিনিউ করব আমরা অটোক্যাডে যেমন কন্টিনিউ করি, তো সেটা করানোর ওয়েটা কি? এখান থেকে ডাইমেনশনে ক্লিক করব, আর এখানে আসানোর পরে যদি আমি এখানে ডাবল ক্লিক করি, বা আগে প্রথম একটা আগে দিয়ে নিব, হ্যাঁ, প্রথম একটা এখানে দিলাম, দেওয়ার পরে এইখানে এই পয়েন্টটাতে যদি ডাবল ক্লিক করি, অটোমেটিকলি এটা হয়ে যাবে। আবার যদি এই পাশ থেকে আসি, হ্যাঁ, এখান থেকে অটোমেটিকলি এটার মধ্যে নিয়ে নিবে, চলে আসবে। আবার এখান থেকে যদি আমি এখানে যাই ডাবল ক্লিক করি, অটোমেটিকলি এখানে চলে যাবে। দুইটা জিনিস আমরা এখান থেকে জানলাম, সেটা হচ্ছে এক, ডাইমেনশন, এখান থেকে ডাইমেনশন আমরা কন্টিনিউ করব কিভাবে, ডাইমেনশন চেঞ্জ করব কিভাবে। আর এরপরেও যদি আমরা যদি লেয়ারে থাকে, যদি আমাদের একটা লেয়ারে থাকে, সে মনে করেন আমার এখানে স্কেচআপ মডেলে যদি আমি আসি, স্কেচআপ মডেলে আমাদের এখানে কোনো কিছুই শো করতেছে না, লেয়ার টেয়ার কোনো কিছুই শো করতেছে না। স্কেচআপ মডেল ভালো করে দেখি, লেয়ার্স, এই যে নিচে লেয়ার্স, তো ডিফল্টে এখানে যদি আমি রাইট মাউস ক্লিক করে সিলেক্ট এন্টিটিতে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে পুরো মডেলটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আপনার লেয়ারটা, যদি আপনার ডাইমেনশন লেয়ারে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে এটাকে টেক্সট গুলো থেকে শুরু করে সবগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। আমি যদি এখন এইখানে আসেন, দেখেন আমার টেক্সট গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। আর এই পাশে শেপ স্টাইলে আসেন, শেপ স্টাইলে আসার পর আপনি এখানে দেখেন যে টেক্সটের যে ডিমেনশন, এখান থেকে এগুলা কিন্তু এই যে স্টার্ট অ্যারো, এন্ড অ্যারো, এগুলা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো একবারে একটা চেঞ্জ করলে বাকি সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। তা আমি যদি এখান থেকে একটা চেঞ্জ করি, যে কোনো একটা চেঞ্জ করি, যখন আমি এখন অ্যারো দিব এবং এটাও অ্যারো দিলাম, অ্যারো এখন হয়ে গেছে। এখন এই পাশ থেকে দেখেন এটার আবার অ্যারোটা কতটুকু, সাইজ কতটুকু, এটাও কিন্তু আপনি এখান থেকে এটা দিতে পারবেন। তো এইটা হলো একটা যে ডাইমেনশন, এবং হচ্ছে ডাইমেনশনটা যে কন্টিনিউ করবেন সেটার প্রসেস, যে বিভিন্ন আমাদের এখানে যখন আমরা ডিটেইলিং কাজ করব তখন হিউজ ডাইমেনশন দিতে হবে, আমাদের এই প্রবলেমটা হচ্ছিল। আর একটা প্রবলেম হচ্ছিল যে ডাইমেনশন এখানে আসানোর পর একটা ডাইমেনশনে থাকে না, ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাচ্ছিল।
মানে ডাইমেনশন 2 ইঞ্চি 1 ইঞ্চি দেখাচ্ছিল বিকজ অফ আমাদের এখান থেকে যে লেয়ার আমরা ডাইমেনশনটাতে যেটা গেছিলাম এই জায়গাটাতে এটা যখন ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ হবে। তো এই জায়গায় আমাদের এই দেখেন কারেন্ট স্কেল লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখা যায়। জি স্যার। এই কারেন্ট স্কেল যখন আপনি এই অটো স্কেলটা চেঞ্জ করে দিবেন তখনই কিন্তু আর এখানে কাজ করতে পারবেন না। আমরা সেদিন কিন্তু এখানে অটো স্কেলটা ক্লিক করতে করতে অটো স্কেলে এখানে ক্লিক করে এটা উঠাই দিয়েছিলাম। এই জন্য এটা আমরা যখনই ডাইমেনশন দিচ্ছিলাম তখন 2 ইঞ্চি বা 1 ইঞ্চি দেখাচ্ছিল, প্রবলেম ছিল এইটা, ঠিক আছে। আর যে কোনো এগুলো সবকিছু আমরা এখান থেকে ম্যাচ করে দিতে পারবো। আমি যদি এখান থেকে এখন একটা ডাইমেনশন নেই, এইখান থেকে আমি এখানে একটা ডাইমেনশন নিলাম, তো এটার ডাইমেনশনের যে লেডার স্টাইল আর এটার যে লেডার স্টাইল এটার এক সেম সেম না। তো আমি যদি ম্যাচ করতে চাই স্টাইলে গিয়ে সেম এটাতে ক্লিক করব, ক্লিক করে এটাতে এটার মতো আমি এটা করতে চাচ্ছি, তো এটাতে আমি যদি ক্লিক করে দেখেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে, হচ্ছে। এইখানে প্রেজেন্টেশনটা করা খুবই সহজ, প্রেজেন্টেশনটা করা খুবই সহজ এবং দ্রুত আপনি এটা এটা ইমপ্রেসও করতে পারবেন মানুষকে। ওনার সময় কম লাগতেছে, একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাকে ফটোশপে যেতে হচ্ছে না, এখান থেকে এটা কিন্তু ক্লোজ করে দিতে পারবেন। এখানে আরো একটা বিষয় আছে, প্যাটার্ন। যদি আমি এখানে কোনো কিছু দিতে চাই, সে ধরেন আমার আমার যদি সেকশন হয়, যদি সেকশন হয় তাহলে দেখেন এখানে প্যাটার্ন ফিল আছে, এখানে প্যাটার্ন ফিলে দেখবেন অনেকগুলো অপশন আছে। তাই আমি যদি এখানে জিওমেট্রিকে যাই বিভিন্ন ধরনের অপশন এখানে পাচ্ছি, আবার এখান থেকে চেঞ্জ করে নিতে পারি সাইড প্যাটার্ন। তারপরে এখানে আরো অনেক ধরনের প্যাটার্ন আছে, এখানে এগুলো একটু দেখেন। হ্যাঁ, ম্যাটেরিয়ালে যদি আসি, সে ফর এক্সাম্পল আমার যদি এখন এখানে আমি উপরে ধরলাম যে আমি এটা কাটা পড়ছে, এটা আমি ব্রিকের সিম্বল দিতে চাচ্ছি, ব্রিকের সিম্বল। তো আমি ব্রিকের সিম্বলটা কিভাবে দিব, জাস্ট এখান থেকে যদি আমি একটা রেক্টেঙ্গেল নিই, তো রেক্টেঙ্গেল নিলে কি হবে, হোয়াইট আসতেছে, দেখেন এই যে হোয়াইট হোয়াইট। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখান থেকে যদি কোনো আমরা প্যাটার্ন ইউজ করতে যাই, যে ফিলে যে আমাদের ওয়াল আছে সেই ওয়াল জায়গাটা আমাদের হোয়াইট আছে, এই হোয়াইট জায়গাটা যদি আমরা ফিল আপ করতে চাই, আসলে আমি কোন জায়গাটা বলতেছি এটা কি আপনারা বুঝতে পারতেছেন? ওয়ালের জায়গাটা যে আমি বলতেছি এই যে এই জায়গাটা, এই যে ওয়ালের জায়গাটা যদি আমরা ব্রিকের কোনো সিম্বল দিতে চাই, অথবা এই কলামের মধ্যে আমরা যদি কোনো কংক্রিটের সিম্বল দিতে চাই অ্যাজ লাইক অটোক্যাডের মতো, সেটা কি স্কেচআপে পসিবল কিনা, আমি এটা মানে করে সেদিন দেখাতে চাচ্ছিলাম। আর এইটুকু এই পয়েন্ট বাকি ছিল আর কি। তো মূলত আমাদের স্কেলটা ওখানে শিফট হয়ে যাওয়ার কারণে আমাদের পুরাটা টপিকটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আজকে এটা কমপ্লিট করব। দেন এখানে ব্রিকের বা যে কোনো একটা সিম্বল আমরা সিলেক্ট করব আগে, ঠিক আছে। সিলেক্ট করানোর পরে আমরা এটা ইউজ করতে পারবো। তো আমি এটা আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করানোর পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি জাস্ট কোথা থেকে দিচ্ছি দেখেন, এখান থেকে এত দূর পর্যন্ত দিলাম ব্রিকের সিম্বল, ঠিক আছে। এখন আপনাদের এখন একটা কোশ্চেন হতে পারে যে ভাইয়া এটার হচ্ছে স্কেল বাড়াবো কিভাবে, কি করবো, এখানে কিন্তু সব দেওয়া আছে, দেখেন এখানে 1x দেওয়া আছে, আপনি চাইলে এটাকে 2x দিতে পারেন, চাইলে 0.5x দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক সময় আমাদের এখানে ওয়াল লাইন গুলো থাকে যেটা আমাদের অটোক্যাডে আসলে এটা ট্রিম করা থাকবে, তো আমাদের এখানে তো সেই ক্ষেত্রে আমরা লাইন নিয়েও এটা কাজ করতে পারি। এখন হচ্ছে আমরা যদি এখান থেকে এই কলামে যদি আমরা কোনো কংক্রিটের সিম্বল দিই তাহলে কিভাবে দেব, এইখান থেকে আমরা তো প্রথমে কি করছি, প্রথমে আমাদের শর্ত কি, শর্ত হচ্ছে এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করতে হবে, দেন আপনি এরপরে এখানে রেক্টেঙ্গেল বা লাইন যেটাই নেন না কেন নিয়ে এটা কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। এতটুকুই ছিল আমার, ঠিক আছে, এতটুকুই ছিল। এখানে আরো অনেক ধরনের সিম্বল আছে, দেখেন আমি এটা দেখালাম। তো এখানে যখন ভাইয়া এই যে সিম্বলটা ম্যাচ করা যায় না, অটোক্যাডে যেমন ম্যাচ হ্যাঁ করা হ্যাঁ যায় হ্যাঁ, আপনি যে এটা আপনি ম্যাচ করেন এটার সাথে ম্যাচ করা যাবে। এখানে কি কোনো লাইন ইরেজ করা যাবে?
হ্যাঁ, ইরেজ করতে পারবেন, এখান থেকে লাইন ইরেজ করেন, ইরেজ করলে তো এটার সাথে এটা একসাথে ইয়ে হয়ে যাবে। মানে ও চলে গেছে। ইরেজ ইরেজ এখানে হবে না, তো আপনার ইরেজ করতে হবে কোথায়? এই যে এখানে গিয়ে ইরেজ করতে হবে, এখানে আসতে হবে। ঠিক আছে, স্কেচআপে এখন এখানে এখানে একটা প্রশ্ন আছে, এখানে এই লাইনটা দেখাচ্ছে কেন? বিকজ অফ, ভালো করে দেখেন এখানে লাইনটা আসছে কেন, এটা কিসের লাইন? এটা হচ্ছে ওয়ালের লাইন। তাহলে এই লাইনটা আমি যদি এখন ইয়ে করে দেই, ক্যামেরা আসে যদি পার্সপেক্টিভ করি, তাহলে দেখেন আপনার এই লাইনটা আমরা অনেক সময় যখন কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা ইরেজ করছি। দেখেন এই লাইনটা কিন্তু আমাদের এক্সট্রা আবার একটা লাইন চলে আসছে, যদিও এই লাইনটা আমাদের কোনো দরকার আছে কিনা, কোনো দরকার নাই। এই লাইনটা কিসের জন্য আসছে? এখন কিন্তু লাইনটা নাই, তো কাজ করার আগে এই লাইনগুলো ক্লিয়ার করে নেবেন যাতে করে ওইখানে আপনার প্রবলেম না হয়। ঠিক আছে, এখন পারা যাবে? জি ভাইয়া, ওকে, এইটা সহজই লাগে। ফ্যাসিলিটিস, এটা ফ্যাসিলিটিসটা আপনারা বুঝবেন তখন যখন বড় কোনো এক্সিবিশন প্রেজেন্টেশন করবেন বা বড় কোনো এক্সিবিশনে আপনারা যাবেন, তখন কিন্তু এটা বুঝবেন, এটার ডেপথটা আপনারা বুঝবেন যে আসলে এই টপিকটা আমাদের জন্য কতটা হেল্পফুল ছিল। ভাইয়া এইখানে হ্যাঁ, এটা দেখানো হইলে আমাকে একটুখানি ওই যে ডিফল্টে গিয়ে যে ডিফল্ট স্টাইলটা চেঞ্জ করছিলেন ওইটা একটু বুঝতে পারি নাই আমি। আচ্ছা ওটা আমি দেখাবো নি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা কিছু গাছপালা ইউজ করছিলাম, সেটা হচ্ছে এই যে এখান থেকে স্ক্রাপ বুকস থেকে। তো আমরা এখান থেকে গাছপালা দেখেন আমাদের 2D কোনো বা টপ ভিউ থেকে কোনো কিছু আছে কিনা, হ্যাঁ প্ল্যান। আমি কিন্তু এইখান থেকেই আবার রাত্রে কিন্তু দিছি আপনাদেরকে, হ্যাঁ ওই সাথে সাথে কাজ করে কিন্তু আবার দিয়ে দিছি আমি। তো এটা পারার কথা আপনাদের, তো এটা এখান থেকে আপনারা গাছপালা যেগুলো আছে আপনাদের এইগুলো এখান থেকে ইউজ করতে পারেন, তবে স্কেলটা মাথায় রাখতে হবে। জাস্ট এখানে নিয়ে আসে আমি যেভাবে ছেড়ে দিতে পারি, সিলেক্ট ছেড়ে দিলে, ভাইয়া ওয়াল গুলাতে কি শ্যাডো দেওয়া যাবে? হ্যাঁ শ্যাডো দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। এখান থেকে শ্যাডো অ্যাড করেন, এখান থেকে আপনার মূলত এই জায়গাটা যখন এইখানে যখন আমি এটা নিয়ে আসবো, দেখেন তখন এটাকে আমি কিন্তু একটু রোটেট করে এই জায়গাটা কিন্তু আবার চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমি আবার চেঞ্জ করে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে এই জায়গায় যখন চেঞ্জ করবেন, চেঞ্জ করার আগে আপনারা এখান থেকেই ভিউটা কিরকম নিচ্ছেন সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। এখন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। যেমন ধরেন আমার এখানে স্কেচআপ ফাইল, এই জায়গায় আমি যদি শেড সহ নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এখানে আপনাকে শেড এড করে দিতে হবে। শেড এড করে দেওয়ার পরে আমার এখান থেকে শেড চেঞ্জ করে নিয়ে আমার শেডটা কিরকম হবে সেই রকম শেড আপনাকে নিয়ে তারপরে এখানে আসতে হবে। যদিও বা এটার আমরা এক্সট্রা অ্যাডভান্স লেভেলের আরো একটা ক্লাস আছে যেটা আমরা ফটোশপে করব কিভাবে শেড এড করতে হয়, আর এখান থেকে এই শেডটা এরকমই আসবে। ওকে, ভাইয়া শেড তো নিয়ে শেড অ্যাক্টিভ রেখে যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন ফাইলটা অনেক ভারী ভারী মনে হবে। তো কাজ করার সময় অবশ্যই শেড ডিঅ্যাক্টিভ করে কাজ করতে হবে। ওকে, ভাইয়া আমরা ইন্টেরিয়র রেন্ডারের সময় কি শেড ইউজ করি নাই? ইন্টেরিয়র রেন্ডার না, শেডের আমার তো দরকার নাই, রাতের মধ্যে আমি শেড দিয়ে কি করবো? আমার তো শেড দরকার দিনের বেলা। যদি আমি ডে ডে মোডে রেন্ডার করি, যদি কোনো উইন্ডোর পাশ থেকে যদি হাই উইন্ডো থাকে ওইটা যদি আমি লিভিং রুমের পাশে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমার সানলাইটটা অন থাকে, অন থাকলে আমার হচ্ছে শেডটা প্রয়োজন হয়, ওই সময় আমি শেডটা অ্যাক্টিভ করব, আদারওয়াইজ না। আর যখন আমরা এক্সটেরিয়র করব তখন মাস্ট বি শেড আমাদের জন্য খুবই দরকারি, তখন আমাদের লাগবে। ওকে, এখান থেকে আমরা শেড চেঞ্জ করছি, স্টাইলটা চেঞ্জ করছি জাস্ট পেইন্ট বাকেট থেকে। পেইন্ট বাকেটে যাওয়ার পরেই আমাদের এখানে সিলেক্ট অপশন আছে, এইখান থেকে আমরা জাস্ট এখানে ডিফল্ট স্টাইল, হ্যাঁ এখান থেকে আপনি যে কোনো শেড চেঞ্জ করে দিতে পারেন, স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। তো যেটাই করেন না কেন অবশ্যই কাজ শেষে সেটাকে আপডেট করে নিতে হবে, না আপডেট করলে আগের মতোই হয়ে যাবে। ওকে,
পার্সপেক্টিভ, কন্ট্রোল এক্স। এখন আমরা স্কেচআপে মোটামুটি ডাইমেনশন দেওয়া সবকিছু এই কাজগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে, বিকজ অফ জিনিসগুলো প্রেজেন্টেশনের জন্য আপনার দরকার। যখন আপনি ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিবেন বড় স্ক্রিনে, তখন কিন্তু এগুলো লাগে। তো অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলে যখন ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিবেন, তখন এই জিনিসগুলো থাকলে ক্লায়েন্টকে বুঝাইতে আপনার জন্য সহজ হবে। যে ডিটেলিং 3D তো সবাই করতে পারে, তো আপনি যে একজন আর্কিটেক্ট বা একজন ইঞ্জিনিয়ার এক্সট্রা অর্ডিনারি পারসন, তো সেটা সে বুঝবে কিভাবে? তো সেটা বোঝানোর জন্য কিছু এই টিপিক্যাল কিছু সেকশন বা টিপিক্যাল কিছু ইলিভেশন আপনার নিয়ে তার সামনে প্রেজেন্টেশন দিতে হয়, ঠিক আছে? তাহলে সে বুঝে যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে সে এটা প্রেজেন্টেশন করছে। যখন সে প্রেজেন্টেশন করে তখন কিন্তু প্রেজেন্টেশনে অনেক কিছু থাকে। তো আপনার প্রেজেন্টেশন, যার যত প্রেজেন্টেশন সুন্দর হবে তত প্রথম হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার আর্কিটেক্টের প্রথম যে ইস্যুটা সেটাই থাকে প্রেজেন্টেশন। সেটা ওভারঅল সবকিছু, পোশাক পরিচ্ছদ, আপনার বিহেভিয়ার, আপনার প্রজেক্ট, সবকিছু। স্যার এরকম এক্সাম্পল কি আপনার কাছে আছে, মানে আপনার করা এরকম? প্রেজেন্টেশন জি জি। না, আমি যখন কাজ করছি তখন হচ্ছে লেআউটে আমি কখনোই কাজ করিনি ওই সময়। তখন আমরা কাজ করতাম হচ্ছে ভিডিও এডিটিং করে অ্যানিমেশন তৈরি করতাম। তো অ্যানিমেশন তৈরি করে ওয়ার্ক থ্রু অ্যানিমেশন গুলো তখন আমরা অ্যানিমেশন গুলো স্ক্রিনে দেখাইতাম। কিন্তু প্রেজেন্টেশনটা এটা আপনার যখন আমরা স্টাডি করতাম তখন এটা লাগতো, কিন্তু তখন তো বুঝি নাই। আর স্কেচআপের যে লেআউটের ওইরকম প্রচলনই ছিল না। আর এটা ইউজ করানোর জন্য ভালো একটা পিসি প্রয়োজন, তখন এরকম পিসি ছিল না। আর এখন তো অহরহ যার মানে সবার কাছে ভালো আপগ্রেডেড পিসি, সেই ক্ষেত্রে লেআউটটা আমরা অবশ্যই ইউজ করতে পারবো, ঠিক আছে? ভাই এখন সিভি পোর্টফোলিও এগুলাতে ওই যে এই লেআউটের কাজ থাকে। হুম 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 এগুলো আপনারা ইউজ, আমি পোর্টফোলিও করছি, বাট স্কেচআপ লেআউটের মাধ্যমে তখন জানতাম না। তখন আমি আগে করছি কোরাল ড্রতে, কোরাল ড্র, পরে করছি ফটোশপে, এখনো ফটোশপে করি। তারপরে হচ্ছে আমার তো আসলে হিউজ ওইরকম আমাদের কোম্পানিতে ওইরকম কাজ থাকে না। সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড শুধু কনস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন গুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। আমরা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, মানে যদি বলেন এক্সপার্ট বলেন, স্পেশালিস্ট বলেন, যাই বলেন না কেন, বাংলাদেশের মধ্যে যদি হাতে গোনা 2-4 জন বা 8-10 জন থাকে, যাই বলেন 10 জনের মধ্যে আমাদের কোম্পানিও থাকবে। তো আমরা সবসময় পাওয়ার প্ল্যান্ট গুলো করি, বড় বড় যেগুলো গভর্নমেন্ট প্রজেক্ট এগুলো করি। আমাদের হচ্ছে আমাদের বসিলা প্রজেক্টে আমি কয়েকদিন ডিউটি করছি স্যার। কোন প্রজেক্ট? বসিলা। বসিলাতে? আচ্ছা, জি। আমাদের এখানে হচ্ছে আমাদের কোম্পানিতে হলো ডিরেক্টর হচ্ছে 5টা, প্রজেক্ট হলো 2টা টাইপের, একটা হচ্ছে এমডি স্যারের প্রজেক্ট আর একটা হচ্ছে চেয়ারম্যান স্যারের প্রজেক্ট। তো বসিলার প্রজেক্টটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের প্রজেক্ট, ঠিক আছে? এবং হাতিরঝিলেও প্রজেক্ট আছে, এটা হচ্ছে চেয়ারম্যান স্যারের প্রজেক্ট। আর এমডি স্যারের প্রজেক্ট গুলো হচ্ছে টার্মিনাল 3, আমাদের হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল টার্মিনাল 3, আবার এখানে হচ্ছে আপনার হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটাও এমডি স্যার প্রজেক্ট। এগুলো ভাগ করা আর কি। তো আর আমাদের সিস্টার কনসার্ন হচ্ছে সার্কেল হোল্ডিংস লিমিটেড। আমরা এটা রিয়েল এস্টেটের যে আমাদের কাজ সেটা আমাদের আমরাই করি আর কি, কিন্তু সিস্টার কনসার্ন ইয়ে করে কাজ হয় আর কি, কিন্তু কাজগুলো আসলে আমরাই করি। আর ওইখানে হেড অফিসে আর্কিটেক্ট সবই আছে আমাদের। আর আমাদের হচ্ছে প্রজেক্ট যেটা, সেটা হচ্ছে যে বনানীতে যে প্রজেক্ট একটা আছে, এটা আমি আপনাদেরকে দেখাতে পারি, যদিও এখন ক্লাস টাইম, এগুলো নিয়ে পরে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা হচ্ছে বনানীতে একটা দেখবেন যে ভি স্ট্রাকচারে একটা বিল্ডিং উঠছে, ভি স্ট্রাকচারে একটা বিল্ডিং উঠছে, এটা দেখছেন কিনা জানি না। এদের এই যে সার্কেল, যেটা সার্কেল হোল্ডিংস, এটা হচ্ছে সিনামেড, আর এটা এটা হচ্ছে সিনামেড। পেজ কই এদের? পেজই তো খুঁজে পাই না। এটা না আমাদের পেজ,
ভাইয়া আপনাদের হেড অফিস কি ধানমন্ডিতে? হ্যাঁ, ধানমন্ডিতে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে এই যে চেয়ারম্যান স্যার হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, ভালো ছবি আসতেছে না। ওয়েট, এটা হচ্ছে আমাদের অফিস। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অফিস, ধানমন্ডি 27-এ। শঙ্কর থেকে এই যে আমাদের যে লেকটা আছে না, ধানমন্ডির যে লেক, ওই লেকের ওখান থেকে ওই উপরেই একটু 100 ফিট দূরেই। জি এটা ভাইয়া, হচ্ছে একদিন আমি আমাদের এই যে রূপপুরের গেছিলাম। প্রজেক্ট। এখানে এটা মনে হয় আবার অন্য কিছু দেখতেছি, নতুন প্রজেক্ট পাইছে কিনা আমি জানি না আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রূপপুরের প্রজেক্ট, ঠিক আছে। এটা অনেক আগের দিছে, এটা বিল্ডিং দাঁড়ায় গেছে আর কি। আর আমাদের অফিস এই যে এখানে, মাউস যে পয়েন্ট কন্টেনার এটা এখানে। এটা হচ্ছে আমাদের টার্মিনাল 3-তে এয়ারপোর্টের প্রজেক্ট। আর আমাদের এমডি স্যার হচ্ছে এই যে এটা হচ্ছে ডিরেক্টর, এটা হচ্ছে আমাদের জিএম, এটা হচ্ছে বিলিং, এটা হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজার, আর পিছনের গুলাকে আমি চিনি না। এটা হচ্ছে আমাদের গ্রুপ সাইট মধ্যে, একটু দেখাই আপনাদের। শিহাব স্যারকে চিনেন নাকি স্যার? কে? শিহাব স্যার না, উনি বসিলা প্রজেক্টের আর কি পিএম। না চিনি না আমি। এটা হচ্ছে আমাদের স্টিল স্ট্রাকচার, এটা দাঁড়ায় এসছে। দেখি, আমাদের জিএম স্যার হচ্ছে কানাডা চলে গেছে আর কি। এই মানে ওনার হচ্ছে একটা ছিল আর কি, শেষ দিন, এটা বিদায় দিন। এখানে আমাদের প্রজেক্টের পিএম হচ্ছে এই যে ইনি, এটা হচ্ছে আমাদের জিএম, ইনি হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডিপিএম কালো, ইনি আসানুল্লাহ থেকে। আসানুল্লাহর আপনাদের বড় ভাই হতে পারে, যারা আসানুল্লাহ আছেন তারা হয়তো করতে পারেন। আর এগুলো খুলনা ইউনিভার্সিটি, এগুলো সব খুলনা। আর মাঝখানে উনি ডুয়েটের আর কি। তো যাই হোক, ক্লাসের ফাঁকে এগুলো আসলে পরেও আলোচনা করা যেত। স্টিল স্ট্রাকচার বেশি স্থায়িত্ব দেয় নাকি কনক্রিট স্ট্রাকচার? আমরা দুটাই করি, আমাদের হচ্ছে সমস্যা না। আমরা হচ্ছে কনস্ট্রাকশন এন্ড ইনস্টলেশন ওয়ার্ক করি আর কি। কনস্ট্রাকশন এন্ড ইনস্টলেশন, এটা কনস্ট্রাকশন যে কোনো টাইপের হতে পারে, আর ইনস্টলেশনটাও যে কোনো টাইপের হতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে এয়ারপোর্ট প্রজেক্টটা হচ্ছে 200 কোটি টাকার প্রজেক্ট। আর আমাদের এই প্রজেক্টটা এটা প্রায় 250 কোটি টাকার প্রজেক্ট। তো এইখানে আসলে আমরা যারা আর্কিটেক্ট আছি, তো তারা চিন্তা করেন যে আমরা যখন কাজ করি তখন হচ্ছে একটা ইন্টেরিয়র ফার্মে কাজ করি, তো তাদের হচ্ছে হাতে কয়টা প্রজেক্ট থাকে এবং তাদের ভ্যালু কিরকম, এটা চিন্তা করতে হবে। আমিও এটা চিন্তা করি নাই, 5 বছর ওয়েস্ট করছি। পুরাটাই ওয়েস্ট করি নাই, শিখছি কিছু। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে দিন শেষে আমরা কি মনে করি, যে একটা ডিপেন্ডেবল জায়গায় যাওয়ার চেষ্টা করি, যে যেখানে গেলে হয়তো আমার স্যালারিটা কম হোক কিন্তু স্মুথলি হবে, একটা কর্পোরেট সিস্টেম থাকবে। আমাদের চাওয়া পাওয়াই কিন্তু এটা, কিন্তু বাস্তবে যখন আমরা জব করতে যাই পুরাটাই উল্টা হয়। সব জায়গায় কিছু না কিছু সমস্যা থাকেই, এই সমস্যাগুলো থাকবেই, এগুলো মেনে নিয়েই কাজ করতে হবে, এছাড়া কিছু করার নেই। তো যাই হোক, ভাইয়া থাকাই যায় না, মন চাই তো মাঝে মধ্যে নগদে চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। মানে কাজের থেকে বেশি তারা মিটিং আর মিছিল করে। এটা করতে হয়। হ্যাঁ, আপনি যখন একটা প্রজেক্টের যখন পিএম হবেন বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হবেন বা প্রজেক্ট আর্কিটেক্ট হবেন, তখন বুঝবেন এটা কেন করতে হয়। আমরা যখন সাধারণ এমপ্লয়ি, তখন আমি যখন এমপ্লয়ি লেভেলের ছিলাম, মানে আমিও মানে এটা করতাম। আসে বাসায় আমার ওয়াইফের সাথে আমি বলতাম কালকে থেকে আর আমি যাব না। তো কেন? তো আমার ভালো লাগে না, সারাদিন বকাঝকা করে, মানে কথা শোনায় দেয়, অযথা দাঁড় করায় রাখে, মানে অনেক অভিযোগের কোনো শেষ নেই। তারপরে খাওয়া দাওয়ার পর মনে হয় যে না, কালকে তো সকালবেলা যাইতে হবে, ঘড়িতে অ্যালার্মটা দিয়ে রাখি। তো তবে ভাই জিনিসটা আসলে
চাইলেও তো আমরা অনেক কিছু করতে পারি না, তাই না? আমাদের তো ইচ্ছা হয় যে আমরা একটা ভালো জায়গায় জব করি বা ভালো একটা স্যালারি পাই, স্মার্ট স্যালারি পাই। এটা আমাদেরকে ইয়ে করতে হবে। আমি যখন জব করতাম ওখানে, তখন আমার স্যালারি ছিল হচ্ছে 20,000 টাকা। তো ওইটাই আমার বস আমাকে বলতো, জানো মাসুদ, তোমার স্যালারি আমার অফিসের সর্বোচ্চ হাই স্যালারি, হ্যান্ডসাম স্যালারি। তা আমি তো বাইরের জগৎটা সম্পর্কে ওইরকম, আমার ওইরকম ইয়ে ছিল না। পরে আমি ভাবতাম যে হ্যাঁ, ঠিকই মনে হয়, এটাই মনে হয় হ্যান্ডসাম স্যালারি। তো তখন আর কিছু বলতাম না। ঠিক আছে, তো আস্তে 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 যত আপনার এজ বাড়বে তত চোখ কান খুলে যাবে, তখন দিন দুনিয়া আপনি চিনতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আসলে আপনার এই পজিশনে এখন অনেকেরই দেখবেন যে আপনাদের মোবাইলে নাভানা, শান্তা, বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট থেকে মেসেজ আসে, আসে না? যে ফ্ল্যাট কিনবেন কিনা, জি আসে? জি আসে। তার মানে কি, তারা ধরে নিছে যে আপনার এখন ফ্ল্যাট কেনার এবিলিটি আছে, তারা ধরে নিছে, কিন্তু কিন্তু আপনি সেখানে পৌঁছাতে পারেন। একটা ফ্ল্যাট কেনার এবিলিটি আপনার আছে, না হলে আপনার নাম্বার কালেক্ট করছে কিভাবে, মেসেজ দিচ্ছে কিভাবে? কিন্তু আপনি সে জায়গায় যেতে পারেন নাই, এটাই আপনাকে একটা অ্যালার্মিং, আপনার জন্য একটা সংকেত। প্রত্যেকটা জিনিস একটু পজিটিভলি চিন্তা করেন। আমি যখন এরকম মেসেজ আসে, মানে মেজাজ খারাপ হয়ে যায়, আমি খাইতে পারি না, আর ফ্ল্যাট কিনবো কিভাবে, কেমনে? এক জায়গায় ফোন নাম্বার গেলে আর সব জায়গায় ওইখান থেকে নিয়ে হ্যাঁ, নেয়। তো তো সেই ক্ষেত্রে দেখেন, তারা চিন্তা করতেছে যে না, আপনি কিন্তু ফ্ল্যাট কেনার আপনার এবিলিটি আছে। তার মানে কি, ওই সময়টাতে আপনার একটা ফ্ল্যাট কেনার এবিলিটি হওয়ার কথা ছিল, বাট আপনি ওই জায়গায় যেতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। না ভাইয়া, তারা বড় লোক তো, এই জন্য সবাইকে বড় লোক স্যার একটা বিষয় কি, প্রাইভেট জব সেক্টরে মানে যারা সিভিলে পড়ছে বা আর্কিটেকচারে পড়ছে, এদের উপরে মানে স্যার বুলডোজার চালানো হয়, অন্য কোথাও মনে হয় এরকম বুলডোজার চালানো হয় না। শোনেন, আমি 5 বছর হচ্ছে বুয়েটের আর্কিটেক্টদের সাথে কাজ করে আসছি। আসার পরে আমি এখানে যখন ঢুকছি, এখানে আমাকে এতটা রেসপেক্ট করে, যেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। ঠিক আছে, মানে অনেক রেসপেক্ট করে, বিকজ অফ এখানে কোনো আর্কিটেক্ট নাই, আমি একা, সবাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। এবং আমি আপনাদেরকে মনে হয় গল্প করে শুনাইছি যে এখানে সিভিল ইঞ্জিনিয়ার সবাই ডিপ্লোমা। আর ডিপ্লোমা আপনাদের, আমি যেটা বলবো যে অনেক বুয়েটের এক্সপেরিয়েন্স যাদের আছে, মানে বুয়েটের যদি আর্কিটেক্ট হয়, তাদের কাছে আসলে ডাব্বা নাড়ে চলে যাইতে হবে। এরকম স্কিল্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাদের স্যালারি লাখের উপরে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্যালারি লাখের উপরে, আপনার বিশ্বাস হয়? হয় ভাইয়া। বাংলাদেশি কোম্পানি প্রোভাইড করে স্যালারি, বাংলাদেশি কোম্পানি, জি অনেকেই আছে। সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেয়। আমাদের প্রজেক্টের সিএম, আপনার হচ্ছে খুলনা হচ্ছে পলিটেকনিক থেকে মনে হয় পড়াশোনা করছে, সে হচ্ছে এখানকার সিএম, কনস্ট্রাকশন ম্যানেজার, সে বেতন পায় লাখ টাকার উপরে। এবং যতগুলান প্রজেক্ট ইঞ্জিনিয়ার সবগুলা ডিপ্লোমা, বরিশাল পলিটেকনিক, তারপর হচ্ছে ভোলা পলিটেকনিক, সবগুলা ডিপ্লোমা। কোন প্রজেক্টের পিএম, কোন প্রজেক্টের হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে ডিপিএম, এরকম। আর উনারা নামে তাহলে আছে কেমন 10-12 মানে বছর, স্যার কত বছর ধরে এক্সপিরিয়েন্স স্যার তাহলে স্যার 10 ওটা? বছর 12 বছর এক্সপেরিয়েন্স আছে তাদের। তাহলে তো স্যার ঠিক আছে সেই দিক। তো যাই হোক, আল্লাহ মাফ করুক। আরো গল্প করবো ইনশাল্লাহ, আগে ক্লাসটা একটু আগায় নেই তো। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার লেআউট দিতে যাচ্ছি স্যার, আমাকে বলতেছে যে ওই স্কেচআপ কিনতে বলতেছে স্যার, লেআউট আমি যেতে পারতেছি না। কিনতে বলতেছে মানে? আমি তো স্যার স্কেচআপ চালাচ্ছি, সমস্যা হচ্ছে না, কিন্তু স্যার যখন আমি এই ফাইলে গিয়ে সেন্ড টু লেআউট দিচ্ছি, তখন বলতেছে বাই স্কেচআপ, এই মেসেজটা আসতেছে। কেন বাই স্কেচআপ আসবে কেন? বাই স্কেচআপ তো আসার কথা না। তাহলে আপনার ওটা কি অ্যাক্টিভ নাই? স্কেচআপ কি অ্যাক্টিভ নাই? জি স্যার, আমি তো স্কেচআপে কাজ করতেছি স্যার। তাহলে এরকম হচ্ছে কেন? এটা তো বুঝতেছি না স্যার। এরকম হওয়ার কথা না। আমাকে একটু ইয়ে দিয়েন, আইডি দিয়েন, আমি একটু দেখবো নি কি বলতেছে আসলে। হ্যাঁ ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, সেকশন আর এলিভেশন এবং ওয়ার্কিং ড্রয়িং গুলো আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে?
ওয়ার্কিং ড্রয়িং গুলো কমপ্লিট করতে হবে। এখানে আরো প্ল্যান ছিল, সেগুলো হয়তো আমি আদার্স ফাইলে রেখে দিছি, হয়তো এখানে এখানে হয়তো আছে আপনাদের ইলেকট্রিক্যাল মেকানিক, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এগুলো আছে এখানে। এখানে স্যার এবার আমরা বারান্দা টয়লেট করতে স্যার করা হলো না স্যার। হ্যাঁ বলেন কি করা হলো না? বারান্দা টয়লেট টয়লেট ইন্টেরিয়র ডিজাইনটা বারান্দায় আসলে আমাদের ওইরকম তেমন ইন্টেরিয়রের কাজ নাই, তবে টয়লেটটাতে আমাদের কাজ ছিল কিছু, থ্রিডি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। দেখি ইনশাল্লাহ সময় পাইলে আমরা হয়তো ওটাতেও এন্ট্রি নেব, ঠিক আছে। আচ্ছা, এখানে মূল যে ইস্যুটা হচ্ছে, এখন আপনাকে সেকশন এবং ইলিভেশন করতে হবে। সেটা হচ্ছে আপনার এইখানে, এটা হচ্ছে মূল বিষয়। তো এইটা আমার টিভিরও হতে পারে, অথবা আমার ইয়েরও হতে পারে, আমার এই শেলফটারও হতে পারে, ক্যাবিনেটেরও হতে পারে, ঠিক আছে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলিভেশন করতে হবে। এই জায়গার একটা ইলিভেশন করতে হবে। আমি যদি সিন 3-তে আসি, সিন 3-তে এসে আমরা কি দেখতেছি, এটাকে যদি আমরা একটু উপরে নেই, এইরকম। তো প্রাইমারি লেভেলে যখন আমরা ইলিভেশন ড্র করব, তখন হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব, এটা আমাদের লাগবে। এই স্ক্রিনশটটা আমি নিলাম। স্ক্রিনশট নিলাম এবং যেই ফাইলে কাজ করতেছিলাম ওই ফাইলে সেভ করব। এটা আমি এখানে 15-তে সেভ করে দিলাম। এটাকে লিখলাম টিভি এরিয়া। সেভ। এখন এই জায়গাটায় আমরা হচ্ছে দেখেন, আমি এই জায়গাটায় কোথায়, এই যেই ফাইলে কাজ করতেছি, মনে করেন এই জায়গাটাই কাজ করতেছি, ফাঁকা যদি জায়গাটা হয় তাহলে ওই জায়গায় রাখবো, আর সম্ভব হলে একটা ফোল্ডার করে রাখার চেষ্টা করব। এটা জাস্ট এভাবে ড্রাগ করে ধরবো, ধরে নিয়ে এসে আমার অটোক্যাড যে ফাইলটা আছে সেখানে আমি রেখে দিচ্ছি। এখান থেকে লাইনটাকে আমি সোজা করে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি এটাকে আরো ছোট করতে পারবেন চাইলে, আরো এখানে এই যে ব্রাইটনেস কমানো বাড়ানো, এইখানে এই কাজগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে কন্ট্রাস্ট, যদি আপনার কোনো কিছু চেঞ্জিং এর প্রয়োজন হয় সেটাও করতে পারবেন। আর যদি আপনার মনে হয় না আমি আরো একটু কম নিব, গেট ক্লিপিং বাউন্ডারি, এখান থেকে যদি আপনি মনে করেন যে না আমি জাস্ট এতটুকু দেখাতে চাচ্ছি, বাকিটুকু দেখাতে চাচ্ছি না, তো এতটুকুই শুধু থাকবে, ঠিক আছে। ওকে ভাই, মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে এটার একটা এলিভেশন আঁকতে হবে। এটার একটা এলিভেশন আঁকতে হবে। এলিভেশন কিভাবে আঁকবেন, জাস্ট এটা এখানে যেরকম আছে হুবহু ওইরকম ড্রয়িং করতে হবে। করা যাবে না? করা যাবে? জি ভাইয়া, এগুলো তোমরা রেগুলারই করি। হ্যাঁ, জি ভাইয়া। এটা কি প্রোডাক্ট, আমার কোনো সাইটে কাজ করার জন্য আমার কি এলিভেশনটা করার দরকার আছে? হ্যাঁ অবশ্যই, না আমার 2D থেকে স্যার ভাইয়া মাপটা বের করা লাগবে না? হ্যাঁ অবশ্যই, আপনার এটা আপনার হচ্ছে সেকশন করতে হবে এবং এটার এলিভেশন ড্রয়িং করতে হবে। তো এটার জন্য আমরা এখন সেটাই করব, ড্রয়িং করব। তো এটার একটা আমরা প্রথমে এলিভেশন করব, তারপর যে জায়গাটা আমাদের সেকশন দরকার সেই জায়গাটাতে আমরা সেকশন করব। তা এলিভেশন করলে আমরা কিছু ডিসটেন্স পাবো, সেকশন করলে আমরা ডিটেল আরো কিছু ডাইমেনশন পাবো, যেগুলো আমার কাজ করতে লাগবে। তো এই ক্ষেত্রে আমার এখানে দেখেন আমার এটার হাইট কতটুকু আছে, এখান থেকে এটার হাইট সিলিং এর উপর পর্যন্ত হাইট আছে 7 ফিট 10, ঠিক আছে। আর এইখান থেকে আমার এই অবজেক্টটা কতটুকু আছে দেখেন, এখান থেকে যদি আমি মেজারমেন্ট করি 11 ফিট 4। আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি 7 ফিট 10, বাট সেটার আগে এখান থেকে আমি ওয়াল লেয়ারটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। এই যে ওয়াল,
মানে এখান থেকে হচ্ছে 7 ফিট 10, আর এই দিক থেকে কত 11 ফিট 4। দেন এইটা হচ্ছে আমার জায়গা। যদি আমার জায়গাটা এটা হয়, ছবিটা এখন আপাতত বড় থাক, আমি ড্রয়িংটা কমপ্লিট করি, তারপরে ছবিটা অ্যালাইনমেন্ট করে নিব, ঠিক আছে? এটা আমি ডিসিলেক্ট করে বাকি যে লাইনটা আছে সেটাকে ডিলিট করে দিলাম। আপনারা পারেন, অনেকেই আছেন যে সেকশন এলিভেশন পারেন, তারপরে একটু রিভিউ করে নিচ্ছি, কারণ আমরা যারা এখানে বেসিক একেবারে বিগিনার লেভেলের আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিকজ অফ আমাদের টুকিটাকি কিছু বিষয় আছে যেগুলো আমাদের সলভ হবে ইনশাল্লাহ। তো এখান থেকে একটু দেখেন, আমরা এই পাশ থেকে এটা ডিস্টেন্স কতটুকু আছে, 2 ফিট 4 ইঞ্চি। তো আমি এখান থেকে এটা এক্সপ্লোর করে দিচ্ছি, এক্স সেন্টার অফসেট, এখান থেকে একটা স্কার্টিং আছে, স্কার্টিংটা কতটুকু আছে 2 ইঞ্চি, ঠিক আছে? এরপর এখান থেকে এটা কত আছে অফসেট 2 ফিট 4 ইঞ্চি। এটাকে একটু অ্যাক্টিভ করে দেই। এখন নিচের এই লাইনটা কি আমরা দেখতে পাবো না, জাস্ট এরকম। এরপর আমাদের এখানে একটা সেন্টার লাইন আছে, দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি এলিভেশনে, এখানে আমরা বক্স অফসেট সামনের যেটা অংশটুকু সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 3-4 আছে। এরপর এখানে উপরে কতটুকু আছে, এখানে যদি 2 ইঞ্চি হয় 2 ইঞ্চি আমরা রাখবো, সমস্যা নাই। মাঝখানে আমাদের একটা 1 ইঞ্চি আমার একটা বোর্ড আছে, মাঝখানে একটা বোর্ড আছে, তো সেই বোর্ড গুলো এখন আমরা দিব। তো এখান থেকে যদি আমি এখন অফসেট নেই, অফসেট উপর থেকে যদি আমি 3 ইঞ্চি জায়গা রাখি, এখান থেকে আমি 3 ইঞ্চি জায়গা রাখলাম, এটাকে ট্রিম করে দিলাম। এরপরে আমি অফসেট নিচ্ছি, অফসেট 0.75 মানে হচ্ছে 3-4 ইঞ্চি। তো আমি এখান থেকে 3-4 ইঞ্চি নিলাম, ভাইয়া ট্রিম এগুলো করে না দিচ্ছি। হিসাবে কত মিলি বোর্ড ইউজ করতেছি সেটা হিসাবে, তাই না? 3-4 3-4 মানে 3-4 18 মিলি বোট। হ্যাঁ 18 মিলি। হয়। তো এটা দেখেন, এটার সাথে এখন আমাদের কাজটা হচ্ছে এখানেই এখন। তো আমাদের এটা যখন আমরা কাজ করতেছি ভালো করে দেখেন, এইখান থেকে বোর্ডটা আমি নিলাম, হ্যাঁ, নেওয়ার পর 0.75 দিচ্ছি, 0.75 মানে 18 মিলি, মানে 3-4 ইঞ্চি আমরা যেটাকে বলি। আমি এখান থেকে এটাকে ট্রিম করে দিচ্ছি। এখন দেখেন এইখান থেকে এটাও ট্রিম, আমার মাঝখান থেকে একটা সেন্টার লাইন নিচ্ছি। 0.75 অর্ধেক কত হয়, 0.75/2 কত হয় 0.375, অফসেট 0.375। এই নিচের জন্য এটার জন্য আমরা দেখতে পারতেছি না, কমান্ড দেখতে পারতেছি না। ওকে, মিলিমিটারে একদম সূক্ষ্ম কাটায় কাটায় মাপ নেওয়া যায়। হ্যাঁ মিলিমিটার হলে আপনাদের জন্য সুবিধা হতো। এটা তো ফার্নিচার আছে, সব তো ভাই মিলিমিটারে করি আমি। হ্যাঁ মিলিমিটারে থাকে, এটা শুরুতেই বলছি। আচ্ছা এরপরে দেখেন আমাদের হচ্ছে অফসেট, এখান থেকে একটা গ্যাপ আছে আমাদের 1 ফিট, এখান থেকে আমি একটা লাইন নিচ্ছি 1 ফিটের, অফসেট 1 ফিট 0.75। এখানে এখানে কি কি ভুল হচ্ছে এটা আপনারা বার করবেন, আগে আমি এটা কমপ্লিট করে নিই। তারপরে এখান থেকে কতটুকু আছে অফসেট 1 ফিট 8 ইঞ্চি, অফসেট 1 ফিট 8, অফসেট 0.75। আবার এখানে আসেন, সহজ একবার, এটা দেখে দেখে খালি ড্রয়িং করবেন, মাপ নেবেন এখান থেকে 1 ফিট 2 ইঞ্চি, অফসেট 1 ফিট 2, অফসেট 0.75। তারপরে এটা কতটুকু আছে দেখেন, 1 ফিট এটাও 2, আর এটা আছে কত 2 ফিট 7। তো মেজারমেন্ট গুলো এখান থেকে নেই 1 ফিট 2, অফসেট 0.75, আর এখান থেকে আছে কত 1 ফিট 7, অফসেট 0.75।
আচ্ছা, পিআর ইন্টার এটা 9। ড্রয়িংটা কি ঠিক আছে এই জায়গাটা? ভাইয়া দুই পাশের যে শেলফ গুলো তো আলাদা আলাদা হবে, মাঝখানে এটা ট্রিম হবে, মাঝখানে এটা টানা। এটা ভালো করে দেখেন, বোর্ডটা ভালো করে দেখেন। 3 নাম্বার এটা কিরকম আছে? এখানে একটা কোশ্চেন ছিল আচ্ছা, স্যার। এটা আমি ডিলিট করে দিলাম। মনে করেন আমার এইটা, এখানে আমার কি নেটওয়ার্কের ভুল আছে প্রবলেম। বলেন? পার্টিশন বলেন। বাম দিকের উপরে সেলটা একটু উঁচু হবে, একটু বড় হবে। লাইনগুলো স্ট্রিম করতে হবে। আচ্ছা আমি বলি শুনেন, আমরা যখন alignment করবো, কেটে যখন ড্রয়িং করব, তখন আপনাকে মাথায় রাখতে হবে, যেমন ধরেন আমার এখান থেকে এটা কতটুকু, এখান থেকে এটা হচ্ছে 1 ফিট। আমি ডাইমেনশনটা অনেক বড় রাখছি, এটা একটু বোঝার জন্য। দেন ডাইমেনশন আমি যদি এটাকে কন্টিনিউ করি, কন্টিনিউ পরে করি, এখান থেকে দেখেন এটার মেজারমেন্ট কতটুকু। এটার মেজারমেন্ট আছে 1 ফিট 8। আবার এটার ডাইমেনশন কতটুকু? 1 ফিট 2। এটা আবার ডাইমেনশন দেখতেছি 1 ফিট 2। এটার কত? এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এত থাকলে 1 কাজ ফিট করতে 2, তারপরে আমার এটা দেখেন, এটা কতটুকু? এটা আছে হচ্ছে 2 ফিট 9। 1 ফিট, এরকম ভাঙা মান আসতেছে কেন? ডি এন্টার, মডিফাই, এখান থেকে 1.4 না 1.5 হাফে রাখেন। টেক্সট হাইট 10 কেন? এখান থেকে 6 এ করলেন। সেট কারেন্ট, এখন ঠিক হয়ে গেছে। এটা আমার আছে কত? 2 ফিট 10। এখন দেখেন এটা আছে কত? 2 ফিট 10। আমাদের মেজারমেন্ট গুলো আসলে কিরকম হওয়া উচিত ছিল? আমার একটু ডাইমেনশনটা ঠিক করে নিচ্ছি। 3 ইঞ্চি, ওকে, সেট কারেন্ট। এটা আমার 1 ফিট, তো এটা আমার 1 ফিট 2 কেন? এটা আমি 1 ফিট করে দিব। আমি তো আবার 1 ফিটের 2 ইঞ্চি আবার বাড়ায় আবার একটা বোর্ড কাটে ওয়েস্টেজ করব? বেসিক জিনিসটা বুঝেন। এখানে আমার কি আছে? 1 ফিট 2 আছে, তো আমি এখানে এটা 1 ফিট করে দিব। হয় 1 ফিট করে দিব, না হয় 1 ফিট 4 করে দিব। বা ওয়েস্টেজ করা যাবে না। আপনার যে মডিউল আছে মডিউলটা ধরতে হবে আগে। যেমন এটা আমার 1 ফিট, নিচেরটা আমি 1 ফিট দিছি, তো উপরটা কোন দুঃখে 1 ফিট 2 ইঞ্চি দিব, বা 1 ফিট 1 ইঞ্চি দিব। আর এই জায়গাটায় উপরে তো আর কিছু রাখা যাবে না, তো সেই ক্ষেত্রে এখান থেকে আরো 6 ইঞ্চি নিচে নামায় দেন। ঠিক আছে, তো আমার এখান থেকে 3D তে আহামরি কোনো ওইরকম কোনো চেঞ্জ নেই, এখানে তো কোনো মেজারমেন্ট নেই। জায়গার মূল কারিশমা কিন্তু এই জায়গায়। ঠিক আছে, আর এইখানে কিছু জিনিস ট্রিম হবে, টিআর ডবল ইন্টার, এই জায়গাটা ট্রিম হবে, এই জায়গাটা ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, কেন ট্রিম হবে বলেন তো? কারণ এটা তো মাঝখানে একটা খারাপ পার্টিশন ভাইয়া, দুই পাশের গুলো আলাদা আলাদা হ্যাঁ, শেল। এগুলা দুই দুই পাশে এগুলা জিনিসগুলো আলাদা। এখন আমি এই ডাইমেনশন গুলো ওকে করানোর পর ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপরে দেখেন আমার একটা টিভির জন্য একটা জায়গা আছে, টিভির জন্য একটা জায়গা আছে, বাট নিচে আমার কি ড্রয়ার আছে না 1 ফিট 2। এখান থেকে আমি অফসেট দেই, এগুলা সাইজ এত বড়। তো এটা আমার অবশ্যই সিপি এন্টার দিয়ে আমি এটার অ্যালাইনমেন্টে রাখবো, এই অ্যালাইনমেন্টে রাখবো। নিশ্চয়ই এটা আমি 2 ইঞ্চি উপরে রাখবো না, এই অ্যালাইনমেন্টে রাখবো। আর এখান থেকে সেন্টার নিলাম। ভালো করে দেখেন, এখানে যদি আমি এটা এলিভেশন করি তাহলে কি দেখতে পারবো? এরকমই কিন্তু দেখতে পারবো। এখানে জাস্ট লাইন দেখতে পারবো, আর হ্যান্ডেল যদি থাকে হ্যান্ডেল দেখতে পারবো। আর টিভির এখান থেকে যদি আমরা সেন্টার পজিশন চিন্তা করি, এখান থেকে যদি সেন্টার পজিশন চিন্তা করি, তাহলে সেন্টারে আমরা রাখতে পারি। তো টিভি কতটুকু হয়? 56 ইঞ্চি যদি স্যার স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমরা যখন স্যার টিভির এই যে স্ক্রিনটাকে আমরা যে এই ছবি তুলে আমরা তো অটোক্যাডে নিয়ে আসলাম স্যার, পাশেই যে ছবিটা আছে স্যার, তো আমরা ওখান থেকে মাপ ধরলেই তো হয় স্যার। বারবার আমরা স্কেচআপে যাচ্ছি, ওটা কি ওইভাবে হবে না স্যার? না না, এখানে মাপ দেখাবে না। আপনার এখন টিভির জায়গাটা জাস্ট এখানে একটা টিভির জায়গাটা দেখাই দিতে হবে,
যে এই জায়গাটায় একটা টিভি থাকবে, ঠিক আছে? এখন টিভির জায়গাটা এখান থেকে থাকলেও টিভির সাইজ মাইজ আপনার এখানে ম্যান্ডেটরি না, আমাদের এখানে যেটা দরকার সেটা নিচ থেকে আপনি কতটুকু উপরে রাখছেন, নিচ থেকে আপনার ডিস্টেন্সটা কতটুকু, জি স্যার। ঠিক আছে? এটা অটোমেটিকলি কেন জানি 1 ফিট 6 হয়ে গেছে, 1 ফিট 6 রাখতে পারেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? এখানে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল লাইন হবে না, আমাদের এখানে গ্রুপ কতটুকু আছে দেখেন, এখানে গ্রুপ আছে হচ্ছে, এটা এখানে লাইন মেজারমেন্ট কত, 9 এর 16, 9 এর 16 মানে কত, 9 ভাগ 16 মানে কত জানেন? মানে হচ্ছে 18 মিলি বোর্ডের যদি 5 5 করেও পায় 10, আর 8 মাঝখানে 8 মিলি গ্যাপ রাখলে হবে। ওকে, এখানে একটা গ্যাপ হবে, আর এখানে আপনার যদি কোনো ওয়ার মনে করেন কোনো হ্যান্ডেল ট্যান্ডেল দেখানোর ইচ্ছা হয়, তাহলে এখানে একটা সেন্টার পয়েন্টে একটা হ্যান্ডেল দেখাতে পারেন। ওকে, এটা কি এখন কমপ্লিট আছে? কমপ্লিট মনে হচ্ছে? এটার এটা কি এক? না না, কমপ্লিট না, আরো কিছু কাজ করা লাগবে। কি বাকি আছে বলেন? ওই যে আর টিভির পিছনে আমরা যে একটা টেক্সচার দিলাম ওইটা দেখাইতে পারি, টিভির আলাদা একটা জিনিস ওইটা দেখাইতে পারি। এইখানে তো, এখানে আমাদের এটা, এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এই যে এখানে কিন্তু একটা শেলফ আছে, সেই শেলফটা কিন্তু আমরা দেই নাই। এই যে এখানে, এখানে কিন্তু একটা ছোট্ট গ্যাপ আছে দেখেন, 4 ইঞ্চির একটা গ্যাপ, যদিও 4 ইঞ্চির এত ছোট গ্যাপ এখানে কখনোই হবে না, হলে 6 ইঞ্চি হবে, না হলে নাই, অফসেট 6 ইঞ্চি এরকম হবে। এখন কথা হলো যে আমাদের এখানে ডাইমেনশন দিতে হবে এখন, ঠিক আছে? এটা এলিভেশন মোটামুটি ওকে। এখন এই এলিভেশন যদি মোটামুটি ওকে হয়, তাহলে এই ছবিটাকে অ্যালাইনমেন্ট করতে হবে, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এ এল এন্টার, এবং এটাকে সিলেক্ট করে এই দুইটা পজিশনে দিয়ে ইয়েস করলাম, তাহলে দেখেন কাছাকাছি চলে আসছে আমার। একটু ফাঁকা করে দিলাম। তো সব সময় আগে ড্রয়িং থাকে, পরে ইমেজ থাকে, পাশাপাশি ইমেজটা থাকে আমাদের, ঠিক আছে? এখন আমাদের ডাইমেনশনটা দিতে হবে, আমি এখান থেকে ডাইমেনশনটা লেয়ারটা সিলেক্ট করে নেব, এখান থেকে এটা আমার কতটুকু দেখেন, 2 ইঞ্চি। তো ডাইমেনশনটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে, মডিফাই, মেজারমেন্টটা 2 ইঞ্চি দিলাম, সিম্বল অ্যান্ড অ্যারো যে সাইজটা আছে 1 ইঞ্চি, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ভাইয়া এখান থেকে এরোটা চেঞ্জ করাটা একটু দেখাই দেন তো ভাইয়া, আমি এরো চেঞ্জ করি না। মডিফাই, এই যে এখানে অ্যারো আছে, অ্যারো হেডস, এখান থেকে আপনি অ্যারো চেঞ্জ করে দিতে পারেন। এখানে কি আছে, আর্কিটেকচারাল টিক দেওয়া আছে, আপনি এখান থেকে ডট দিতে পারেন, ঠিক আছে? টেক্সট সাইজটা আমার একটু বাড়াই, 3টাই মনে হয় ঠিক ছিল, ওকে, সেট কারেন্ট, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছে? জি ভাইয়া। ডাইমেনশন কন্টিনিউ, আমি এখানে দিলাম, এখানে তো এটা 1 ইঞ্চি হচ্ছে, তো 1 ইঞ্চি তো আমার এখানে হবে না আলটিমেটলি, তাহলে আমার প্রিসিশনটা এখানে অবশ্যই 3/4 যেহেতু, তো সেই ক্ষেত্রে আমার এখানে প্রাইমারি ইউনিটসটা এখানে 1/4 রাখতে হবে, সেট কারেন্ট, ক্লোজ। এখন আমি যদি ডাইমেনশনে যাই, কন্টিনিউ দিতে যাই, এখানে ক্লিক করি, 1 ফিট 3/4 আসছে। এইভাবে আগে আমরা ছোট ছোট মেজারমেন্ট গুলো দিব, তো মেজারমেন্ট মিস করা যাবে না, মেজারমেন্ট গুলো একটু দেখে শুনে দিতে হবে।
এরকম 1/4, তারপরে এখানে যে হচ্ছে এখানে 1/4 হয়েছে, এই মেজারমেন্ট গুলো ঠিক করতে হবে। ঠিক আছে, এই মেজারমেন্ট গুলো এরকম রাখা যাবে না। 1/4 যদি হয় 1/4 আমরা কমায় দিব। 1/4 মানে কত? 4/1 মানে 1 ইঞ্চির 4/1 1/4 ভাঙা মানগুলো একটু চেষ্টা করবেন কম রাখার। ওটা দেয়ার থাকতে পারে, সমস্যা নাই। এইভাবে আগে শুরুতে ভাঙা মান যেগুলা ছোট ছোট মেজারমেন্ট এগুলা দেওয়ার পর এখান থেকে লম্বা করে একটা মাপ আপনাকে দিতে হবে এইভাবে। এটা হচ্ছে 7 ফিট 8। এটা একবারে কোথা পর্যন্ত? এইখান থেকে এই 2 ইঞ্চি বাদে। ঠিক আছে, আরো যদি আপনার মনে হয় যে না আমি একবারে নিচ থেকে দিব, তাহলে নিচ থেকে আরো একটা মেজারমেন্ট আপনি এই সাইডে দিতে পারেন। তো মনে রাখবেন বেশি মেজারমেন্ট দিলে কিন্তু গুলায় ফেলবে। এমন কোনো মেজারমেন্ট দিবেন না যেটা কোনো প্রয়োজন নাই, যেমন এই মেজারমেন্টটা আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আমি এই পাশের মেজারমেন্টটা পেলাম, এই পাশের মেজারমেন্টটা পাই নাই, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এখানে একটা টানা মেজারমেন্ট দিব, অথবা এখান থেকে এইটুকুর একটা মেজারমেন্ট দিয়ে নিব। তবে এটার এইখানেও একটা বোর্ড আছে যেহেতু, সেটা আমাকে দেখতে হবে। ওকে, দেন আবার এখান থেকে এটা কন্টিনিউ মেজারমেন্ট দেখাইতে হবে। এরপর আমার এই মেজারমেন্ট গুলো তো একটু আলাদা, তো সেই ক্ষেত্রে এই মেজারমেন্ট গুলো একটু ভিতরে দেখান। এটা একটা 3/4 থাকে, তাহলে 3/4, এই মেজারমেন্ট যদি 3/4 হয় তাহলে এটা 1 ফিট হয় কিভাবে? ত্রিপুর বা উপরে তো একটা টপ আছে, আর সামনেরটা তো হচ্ছে পুরাটা হ্যাঁ, ড্রয়িং। তাহলে আপনার এটা 3/4 1/3 মানে এটা লাইনের উপরে আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বোর্ডটা আপনার জন্য কতটুকু ইয়ে হবে, বা এটা আরো উপরে দিবেন কিনা একটু চিন্তা ভাবনা করেন, বা এখান থেকে আরো একটু ড্রয়ারটা বাড়াবেন কিনা এটাও চিন্তা করেন। আর এখান থেকে এইটার মেজারমেন্ট কতটুকু? একটু 0.75, 1 ফিট 6। ঠিক আছে, এই জায়গাটা এত দূর পর্যন্ত মেজারমেন্ট দিলেই হবে, আর মেজারমেন্ট আমার দরকার নাই। এখন এইখানের মেজারমেন্ট আমার লাগবে, এইখানের মেজারমেন্ট গুলো আমার লাগবে। ভাইয়া 4 ফিট 6 মানে তো হচ্ছে অনেক, এত বড় ড্রয়ার কি হয়? এগুলো তো চেস্ট ড্রয়ার সাইজের ড্রয়ার হয়ে গেছে। বলতেছি এগুলো আমার তো লাগবে, এই জন্য দিছি। এরকম ড্রয়ার হয় যদি আপনার শেলফ টাইপ হয়। এটা আমার কি, এটা আমার বুক শেলফ টাইপ। তো সেই ক্ষেত্রে আমার বই যে শুধু এখানে থাকবে তা না, এখানের ভিতরেও থাকবে। আর একটা আপনি মোটামুটি একটাতে আপনি কাজ করতেই পারবেন না, কারণ হচ্ছে আমার যেটা দেখা যাচ্ছে যে এখানকার যে কেবল গুলা এটা একটা শেলফের ভিতরে ঢুকানো আছে, টিভির যে কেবল এগুলার ভিতরে ঢুকানো আছে, এটার অ্যাডাপ্টার থেকে শুরু করে অনেক কিছু এটার ভিতরে একটার মধ্যে ঢুকানো আছে। আর একটার মধ্যে আমার শেলফ থাকতেই পারে, অথবা আপনি এটার মধ্যে দুইটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা করা যাবে না, এই ড্রয়িং এবং পাশে ইমেজ দিতে হবে এবং এখানে টেক্সটে লিখে দিতে হবে ইলিভেশন টিভি ডিসপ্লে এলিভেশন। স্যার লিখা কি কিছু লিখতে হয় না, মানে কিবোর্ড বা কি এগুলা? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়ান, আর এইখানে ইমেজ থাকবে। হ্যাঁ,
আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমার দরকারি। হ্যাঁ, দরকারি বলতে এখানে যে আমি বোর্ড ইউজ করতেছি বা কি ইউজ করতেছি এই জিনিসটা আমার লিখে দিতে হয়। এই জিনিসটা আমার লিখে দিতে হয়। তো সেই ক্ষেত্রে কিভাবে কি করবে? সেই ক্ষেত্রে আমাকে কিছু জিনিস জানতে হবে। ঠিক আছে, এটা আমরা যে বোর্ড ইউজ করছি এটা কত কি বোর্ড ইউজ করছি এটা আমরা জানবো কিভাবে বলেন? ওইখান থেকে অ্যারো দিয়ে লিখে দিতে হবে। এখন আমাদের শর্ত হলো আপনি যখন কোনো কিছু ইউজ করতেছেন, যেমন ধরেন এইখানে আপনি টেক্সট গুলো ডাইমেনশন গুলো দিছেন। এখন যেই পাশে ডাইমেনশন গুলো চেষ্টা করবেন ওই পাশে একটু টেক্সট অ্যাভয়েড করার জন্য। যদি আমি এখান থেকে টেক্সট অ্যাভয়েড করি তাহলে আমার টেক্সটটা ডান ডান দিকে দিতে হচ্ছে, তাহলে অনেক বড় বড় লাইন দিতে হচ্ছে বা অনেক বড় বড় অ্যারো দিতে হবে। কিন্তু আমি যদি এটাকে একটু দেখাই, এই পাশে যদি আমরা অ্যারো দিই, মনে করেন আমি এই অ্যারোটা এই পাশে দিলাম। হ্যাঁ, এখানে আমি লিখলাম যে 3 4 বার্মাটেক বোর্ড। ঠিক আছে, তো টেক্সট ছোট হয়ে গেছে, তো এইখান থেকে টেক্সট লেয়ার আমরা চেঞ্জ করে নিব। এখান থেকে টেক্সট, এরপরে এটার হচ্ছে থিকনেস কতটুকু দেখেন। টেক্সট যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, এইখান থেকে আমার যে টেক্সটের যে ইয়েটা সেটা দেখেন এটার মধ্যে চলে আসছে। তো এটার সিস্টেমটা কি? এটা যে থাকবে না, এটার সিস্টেমটা কি জানেন? এই যে আমার ডান দিকে আসে, এখান থেকে যদি আমি এটা একটা লেফটে দেই, টেক্সট রোটেশন দেওয়া আছে, লাইন ফ্যাক্টর, লাইন স্পেস, ডেস্টিনেশন, এটাকে যদি আমি জিরোতে দিই, জিরো ইন বেল দেখাচ্ছে। টেক্সট এখানে সিলেক্ট, অথবা এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এখানে বাম দিকে আসেন, বাম দিকে আসার পর এখানে দেখেন আন্ডারলাইন টপ লাইন। এইখান থেকে যদি আমরা এটা চেঞ্জ করতে যাই, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। রাইট অ্যাটাচমেন্ট, আমি এটাতে রাখলাম আন্ডারলাইন বটম লাইন। তো এইখানে দেখেন এরোটা কত ছোট আসছে না? এগুলো আগে মোটামুটি একটা ঠিক করে নিতে হয়। তো প্রপার্টিজে গেলাম, দেখেন ডান দিকে অ্যারো সাইজ, এই যে এখানে অ্যারো সাইজ আছে, এয়ার হেড সাইজ, অ্যারো হেড সাইজ, সরি 3 ইঞ্চি দিলাম। দেখেন মোটামুটি এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, চাইলে এগুলোর কালার থেকে শুরু করে সবকিছুই আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এটা যদি বার্মাটেক বোর্ড হয়, আর নিচেরটা তাহলে কি বোর্ড? এই জিনিসগুলো এখন আপনাকে ঠিক করতে হবে। তো আমি যদি এই পাশে দেই এই বোর্ডের এরোগুলো, তাহলে দেখেন লেখার উপরে চলে আসতেছে, লেখার উপরে চলে আসতেছে না? তো সেই ক্ষেত্রে কিভাবে ডান করবেন? পাশে দেবে। তাহলে ডান পাশে ডান পাশে দিলে তো অ্যারো চিহ্নগুলো অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আপনি এই অ্যারো তৈরি করে নিতে পারেন। দেখেন জি। আমি এখান থেকে ম্যানুয়ালি একটা অ্যারো তৈরি করতেছি।
আবার আপনি এখান থেকে আমাদের যে অ্যারো ইয়ে আছে এটা থেকেও আপনি নিয়ে করতে পারেন, যেটাতে দেখালাম ওইটা। ভাইয়া এইভাবে এরো না দিয়ে আমরা কি নোট করে দিতে পারি না নিচে? না, নোট করলে তো মিস্ত্রিরা বুঝতে পারবে না, এরো দিলে বুঝতে পারবে। এরো দিয়ে দেখাই দিতে হয়, যদিও বা আমাদের ইলিভেশনে এরকম এরোর দরকার হয় না, বা তো মানে মেজারমেন্টের ইয়েটার দরকার হয় না। পুরাটাই আমি রেড করে দিচ্ছি, ডাইমেনশন অ্যারো রেড। ওকে, আমি এটাকে যদি এখন দেখেন কপি করি, সেম আমার মনে করেন যে এটা তো আমি উপরে যেটা দিছি বা এটা এখান থেকে যদি দেই এক, সেম জিনিস, এটাও তো সেম, নিচে এটা যদি আমার এটা থাকে থাকলো, উপরে এটা যদি থাকে, এখন এটাকে যদি আমি সরায় দিই, কথার কথা আমি সরায় উপরে রাখলাম, এখন এইখানে আমি লিখতেছি, দেখেন এটা আমার হচ্ছে মনে করেন বার্মাটিক বোর্ড, এখানে টেক্সট, এখান থেকে যে মাল্টিপল টেক্সট আছে এখান থেকে আমি এটা অ্যাড করে দিতে পারি, যে 3-4 বোর্ড। এটা অনেক ছোট হয়ে গেছে, তো আমরা এটা একটু বড় করে নিই, এখান থেকে টেক্সট স্টাইলটা একটু চেঞ্জ করে নিতে হবে। একটু আপনারা খেয়াল করেন, এখানে আমি এটা লিখলাম বার্মাটিক বোর্ড, হ্যাঁ, সে ভিতরের গুলা দেখা গেল যে আমার হোয়াইট বোর্ড। এটা কাছাকাছি না রেখে আমরা চাইলে কি একটু নিচে নামায় নিয়ে আসতে পারি না? নিচে নামায় নিয়ে আসলাম, এটা মনে করেন যে আমার হোয়াইট বোর্ড, আমি কালার করছি 3-4 হোয়াইট বোর্ড। ওকে, এরপরে এটাও মনে করেন আমার হোয়াইট, এটাও মনে করেন আমার এটা কি স্কার্টিং, স্কার্টিংটা আমাদের কত ইঞ্চি ছিল, যেহেতু এখানে 2 ইঞ্চি দেওয়া আছে, এখানে আর দেওয়ার প্রয়োজন নাই, তো চাইলেও দিতে পারেন স্কার্টিং। এখন লেখাগুলো দেওয়া কি আমার ঠিক আছে? সবকিছু কি ঠিক আছে? ভালো করে একটু দেখেন, এইটাকে আমি লিখতেছি, এটাকে আমি এখানে রাখলাম, আর এটাকে আমি একটু টেনে সাইডে নিয়ে আসলাম, হ্যাঁ। এটাকে আমি লিখতেছি টিভি প্রভিশন। আমার টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো কি ঠিক আছে? না, এক একটা এক 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 দিকে দিচ্ছে, না সবগুলা বলেন এক বরাবর রাখলে ভালো লাগতো দেখতে। কি করলে ভালো লাগতো বলেন? আর এক সবগুলা অ্যালাইনমেন্টে রাখলে ভালো লাগতো। গুলা একই অ্যালাইনমেন্ট বরাবর রাখলে দেখতে ভালো লাগতো। এটা কি সবাই আমরা বুঝতে পারছি? অ্যালাইনমেন্টটা হুম আসলে আমাদের জরুরি। আর্কিটেকচারাল যখন আমরা কাজ করি, হ্যাঁ, তখন কিন্তু অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করতে হয়। আপনি না হলে এখানে যারা সিভিল ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু অনেক কথা শোনায় দেয়। এইখানে আরেকটা জিনিস নামাই দেখাই, এখানে তো আমার আরো একটা ইয়ে কাছে, তাই না? এখানে এটা কি, এটা তো আমার বলতে হবে, এটা কি ড্রয়ার নাকি? হুম
ড্রয়ার বানান কি, স্পেলিং গুলো একটু দেখে নিন। আরে ডব্লিউ ঠিক আছে। আর এটা কি, এটা হ্যান্ডেল। হ্যান্ডেল, এটাও তো লেখা লাগবে। হ্যান্ডেল কিসের? মেটাল কিসের হ্যান্ডেল? এসএস হ্যান্ডেল। মেটালই হইতে পারে। আর এখানে যখন টেক্সট গুলো একটু এদিক সরেও দেওয়া যায়, হ্যাঁ, টেনে সরে দেওয়া যায়। আচ্ছা, প্রয়োজন পড়লে আমরা এটাকে আর একটু উঁচাবো অ্যালাইনমেন্টের জন্য, আর একটু উঁচু করে দেবো, যাতে করে আমরা টেক্সট গুলো ঠিকঠাক ভাবে দিতে পারি। এখন দেখেন, আমাদের এখানে অ্যালাইনমেন্টের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য খুবই দরকারি। ঠিক আছে, তো আমি এরো চিহ্ন দিতে পারেন, এরো চিহ্নটা আমাদের লাগবে। আমি এটা এখানে এরো চিহ্নটা আমি উপরে রাখলাম। ঠিক আছে, এরো চিহ্নটা আমি উপরে রাখলাম। আর এখানে দেখেন, যখন আমরা এখানে ডাইমেনশন দিব, তখন এই ডাইমেনশন গুলোতে আমি এরকম একটা ভার্টিক্যাল লাইন নিচ্ছি এবং এই লাইনগুলো একটু এক্সটেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, এক্সটেন্ড। বাকিগুলোকে আমি ট্রিম করে দিচ্ছি। ট্রিম। টেক্সট গুলোকে একটু ঠিকঠাক ভাবে পজিশন মতো বসায় নিচ্ছি। উপরেরটা যদি ড্রয়ার হয়, আমার নিচেরটা কি, হ্যান্ড, হ্যান্ডেল বানান কি? ডিএল ঠিক আছে। হ্যান্ডেল। যদিও বা আমার হ্যান্ডেল যদি এরকম হয়, প্রয়োজন পড়লে একটা কাজ করতে পারেন, এটাকে আমি যদি একটু রোটেট করে দিই, এরকম করে কি আমি দিতে পারি না? লেডার দিয়ে করা যায় না? হ্যাঁ, লেডার দিয়ে লেডারটা তো দেখাইছি, এরপরে ম্যানুয়ালি দেখাচ্ছি। ভালো। আমি এটাকে ট্রিম করে এখানে রাখলাম। এখন এই টেক্সট গুলো সরে গেছে, যেগুলো টেক্সট আমাদের দূরে আছে, সেই টেক্সট গুলো একটু অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। যদি এই অ্যালাইনমেন্টে নিয়ে আসি, দেখবেন যেটার মধ্যে যদি ঢুকে যায়, আর একটু বাইরে নিয়ে আসেন, স্ট্রেস করতেছি। ওকে, এখানে আউটলাইনটা ডিলিট করে দিলাম। তো এই দেখতে যাতে অনেক সুন্দর মনে হয়, যেমন এই টেক্সট আবার উপরে উঠে চলে গেছে, এটাতে উপরে উঠে চলে যাবে না, এটা জাস্ট এই বরাবর থাকবে, একই লাইনে থাকবে। ঠিক আছে, একই লাইনে থাকবে। তো চেষ্টা করবেন, আমি যদি এই ডাইমেনশনটা এখানে যদি আমাদের এই পাশে যদি আমি টেক্সট গুলো দিতাম, টেক্সটের যেগুলা যদি আমি ডান দিকে দিতাম, এটা সবচেয়ে বেটার হতো। বেটার হতো কি না? যদি আমি এটাকে ব্লক করি, আমি এটাকে এখন ব্লক করি, আমি এটাকে ব্লক করলাম। হ্যাঁ, কোনটা কোনটা আপনার কাছে বেশি মানে দেখতে ভালো লাগতেছে সেটা দেখেন। দেখতে ভালো লাগার একটা বিষয় আছে, আর একটা হচ্ছে সঠিকটা আসলে কোনটা। যদি আমার টেক্সট গুলো এই পাশ থেকে থাকতো, তাহলে কেমন হতো? ভালো করে দেখেন, মনে করেন আমার এই পাশে লেখা আর এই পাশে হচ্ছে ডাইমেনশন। এটাকে আমি এক্সপ্লোর্ট করলাম, সরে দিচ্ছি। এটাকে আমার হোয়াইট বোর্ড কোনটাকে বলতেছি, প্রয়োজন করলে এটা আমি আরো উপরে উঠাবো। এটাকে কোনটাকে হোয়াইট বোর্ড বলতেছি দেখেন, এটাকে আমি যদি একটু বড় করে দিই, হোয়াইট বোর্ড একটা আছে, তো আমি যদি এটা আর কোনটা, এটা আমার যদি উপরে হয়, এটা আর একটু উপরে উঠাই নিই। তো জিনিসগুলো আমাদের এই পাশেও
হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আরো এদিকে চাপাই দিতে পারি এবং এই টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো দেখেন আবার ঠিক করে নিতে হবে। সেম এই পাশের টুকরো কতটুকু যদি ঠিক থাকে তো ঠিক, আর যদি ঠিক না থাকে ঠিক করে নিতে হবে। এগুলাকে একটু নিচে নামায় নিতে হবে। যেটাতে এই পাশে আমার যদি থাকতো হিজিবিজি হতো, এই পাশে যদি আমার আসে তাহলে এই পাশটা ঠিক করে নিতে হবে। প্রয়োজন পড়লে আমি, আমার তো এত বড় লাগতেছে না, যতটুকু লাগবে আমি ততটুকু করে নিব, সমস্যা নাই তা। আবার অ্যারো অ্যারো চিহ্ন দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে। স্যার টিবি প্রভিশনের পেছনে কি বসাই সেটা লিখবো না? এটা আমরা আসলে ইলিউশন থেকে আমরা এটা ওই রকম যে ম্যাটেরিয়াল গুলো ওইটা আমরা মেনশন করি না, ম্যাটেরিয়াল গুলো মেনশন করি সেকশনে যায়। যখন আমরা সেকশন ড্রয়িং করব তখন আমাদের ম্যাটেরিয়াল গুলো দেখাইতে হবে আপনাকে। বুঝতে পারছি? ভাইয়া আরেকটা কথা জিজ্ঞেস করি। বলেন। আমাদের হচ্ছে এই যে আপনার মানে এই যে কেবিনেটটা, হ্যাঁ, হ্যাঁ, এইটার আমার এই এলিভেশনের মধ্যে কি আমার হচ্ছে মানে আমি বোর্ডের সাইজ টাইজ এগুলো মানে দেয়া ঠিক আছে, বাট আপনার এই যে মানে ম্যাটেরিয়াল গুলো যে আমি দিলাম এটা কি দেয়া জরুরি? জরুরি এই কারণে যে আমরা যখন অবশ্যই জরুরি, কারণ এগুলো যদি না দেন তাহলে সে বুঝবে না। এই ড্রয়িংটা মূলত এই ড্রয়িংটা মূলত হচ্ছে একজন ইঞ্জিনিয়ার এবং হচ্ছে একজন কন্ট্রাক্টরের জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে কি কি ম্যাটেরিয়ালস আছে সে কিন্তু বুঝবে না। সে যদিও সেকশনটা আমরা দিব, বাট এলিভেশনটাতে আপনাকে দিতে হবে। এরপরে আরো একটা কাজ আছে, সেটা হলো সেম জিনিস, এই জিনিসটাকে ধরে নিয়ে কন্ট্রাক্টরকে বুঝাইতে গেলে অনেক কিছু করতে হবে আপনার। মনে করেন একজন মানে সে কিছুই জানে না, তো তাকে আপনাকে ড্রয়িংটা বুঝাইতে হবে। ব্যাপার সেম যেটা এই হচ্ছে পাশে যে আসে আপনাকে এই যে ইমেজেও আপনাকে এসে বলতে দিয়ে হবে দিতে যে হবে হ্যাঁ, ওই মানে ওইটাই বলতে যাচ্ছিলাম যে আপনার হচ্ছে এই মানে এলিভেশনের ইয়েতে না দিয়ে যদি আমি হচ্ছে হ্যাঁ এখানেও দিতে উম, হবে, এখানেও দিতে হবে আপনাকে, আচ্ছা ওকে ভাইয়া। দুই জায়গায় আপনাকে দিতে হবে। মানে এটা হচ্ছে ভাই ওয়ার্কিং ড্রয়িং, যেন ফুল ওয়ার্কিংটা করতে পারে। এটা হচ্ছে দেখেন আমার টিভি প্রভিশন, তো এটা টিভি আমি দেখাচ্ছি, তারপরে এখানে আমার ড্রয়ার আমি দেখাচ্ছি, হ্যান্ডেল এখানে যেহেতু নাই, তো তাহলে এখন হ্যান্ডেলটা এড করে এখানে হ্যান্ডেল দিবেন। স্কার্টিংটা এখান থেকে দেখা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই এই জিনিসগুলো একটু সরায় একটু গুছায় দেন। তো এই জিনিসগুলো আবার এখান থেকে মেনশন করে আপনাকে দেখাইতে হবে যে এই জিনিসটা কোনটা কি, হোয়াইট বোর্ড কোনগুলো কোনগুলো কিবোর্ড, এখান থেকে কিন্তু সহজেই ইমেজ থেকে আবার বোঝানো পসিবল। যদি অন্য কোনো বোর্ড হয় তাহলে অন্য বোর্ড আপনারা এখানে মেনশন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে ড্রয়িং এর উপরেও লিখতে হবে এবং আপনাকে ইমেজের উপরেও লিখতে হবে, ম্যান্ডেটরি। এবং প্রয়োজন হলে নিচে এগুলার একটা আন্ডারলাইন দিয়ে দেন। যদিও এখানে রাশিয়ানরা আন্ডারলাইন ইউজ করে না, আমরা আন্ডারলাইন ইউজ করি, কারণ ওদের হিউজ টেক্সট থাকে আর আমাদের ড্রয়িং গুলোর পাশাপাশি রাশিয়ান ভাষাও লিখে দিতে হয়। যেমন এখানে বার্মাটিক বোর্ড লিখছেন, পাশে আবার রাশিয়ানটা লিখে দিতে হয়। তা না হলে ওরা আসলে ইংলিশ অতটা ভালো বোঝে না। আমরা ভাইয়া বাংলাদেশি বোঝে না না ওরা ম্যাক্সিমামই আপনার ইংলিশ বোঝেই না। তো খুব কষ্ট হয় ওদের। আমাদের দুভাষী আছে, আমাদের দুই তিনটা ইন্টারপ্রিটেটর আছে। তো এইভাবে ইলিউশনটা আপনাকে কমপ্লিটলি করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকশন, ঠিক আছে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেকশন। তো সেকশনে গিয়ে আমাদের আরো কাজ, এখানে যে অ্যারো চিহ্নটা রাখছি থাক, সমস্যা নাই। এই এতদূর পর্যন্ত কি করা যাবে? যাবে ভাইয়া। এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। জাস্ট এই অ্যাসাইনমেন্টটুকু কমপ্লিট করে এখান থেকে স্ক্রিনশটটা দিতে পারেন অথবা পিডিএফ, এখান থেকে কি পিডিএফ করতে পারেন?
জি ভাইয়া পারি। জি কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি দিলে পিডিএফ অপশন এখান থেকে অটোমেটিকলি চলে আসবে। অথবা না পারলে এখান থেকে এখন আমি ওটা, কারণ ওটা আমার একটা ডিটেল ক্লাস আছে এই জন্য আমি দেখাচ্ছি না, কারণ আমার আরো ক্লাস। পিডিএফ করলে হচ্ছে যে এখানকার ইমেজটা আসে না, আমি এটাকে পিডিএফ করছিলাম, কেন আসবে না? প্রবলেমটা হয়েছিল। এই তো এই তো আসতেছে, দেখেন দেখি আসে কি আসে না। এই তো আসছে। পিডিএফ আপনার তখন আসবে না যখন আপনি এই ইমেজটা এখান থেকে হচ্ছে এই ফাইলে যদি না রাখেন, এই ফাইলে যদি না রাখেন, আমি এই জায়গায় কাজ করতেছি, আপনি স্ক্রিনশটটা রাখছেন ডেস্কটপে, তাহলে কিন্তু হবে না, ওই ফাইলে রাখতে হবে, তাহলে এখানে পাবেন, নাহলে এটা পাবেন না কিন্তু। ভাই ইমেজটা হচ্ছে, যে ইমেজটা এখানে নিব সেই ইমেজটা যেই ফাইলে মানে যে ফোল্ডারে ইয়ে করব ওখানে রাখতে হবে। হ্যাঁ, ওইখানে রাখতে হবে, না হলে হবে না, এটাই আচ্ছা শর্ত। ওকে ভাইয়া। আর ড্রয়িং সাইটে দেওয়ার আগে অবশ্যই বানানগুলো, স্পেলিং গুলো বেশি করে চেক দিতে হবে, ঠিক আছে? বেশি করে চেক দিয়ে ভেতরে দিতে হবে, কারণ ওরা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের ভুল পাইলে ওরা মানে কয়েকদিন আর কি চলতে পারে আর কি ওইটা দিয়ে, কারণ সাইটে হিউজ ভুল হয় তো। তো ইঞ্জিনিয়ারের ভুল বের করলে বা আর্কিটেক্টের ভুল বের করলে ওরা ওইটা দিয়ে আবার চালাইতে পারে কিছুদিন। তো আজকে প্রাইমারি লেভেলে আমি এলিভেশনটা নিয়ে ডিসকাস করছি। তো নেক্সট ক্লাস আমাদের সেকশন থাকবে এবং আমাদের লেআউট নিয়ে, ব্লু আপ ড্রয়িং, এই জিনিসগুলো নিয়ে থাকবে, এবং প্রিন্ট আউটিং আরো অনেক সিস্টেম আছে এখানে, এই জিনিসগুলো মিসিং প্রিন্টিং, তারপরে প্রিন্টের আরো অনেক প্রবলেম হয় আমাদের, সেই জিনিসগুলো এখানে থাকবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আর কন্টিনিউ করব না। তো আপনারা যারা ক্লাস কন্টিনিউ করতেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, মোটামুটি অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, ওকে ভাইয়া। ঠিক আছে? একটা সময় দেখা যাচ্ছে আমি একটা সময় বলতেছি, বলতে বলতে আমি একটা সময় আর বলবো না, বিকজ অফ আপনাদের কি ক্লাস শেষ হয়ে যাবে। তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পর যদি আমি বলি আপনাকে ক্লাস অ্যাক্সেস বন্ধ করে দিব, ক্লাসে ঢুকতে দিব না, রেকর্ড দিব না, হবে? হ্যাঁ তখন ভাইয়া। কিন্তু আর কাজ হবে না। আমি যতটুকু পারি চেষ্টা করতেছি, আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করতেছি, যে আপনারা যদি এখন ব্যস্ততা থাকবেই, আপনাদেরকে রিকোয়েস্ট করবো তারপরে একটু সময় বের করেন না, 5 মিনিট 10টা মিনিট একটু সময় বের করে একটু সময় দেন। হ্যাঁ, যদি ভালো ওই জায়গাটা, যে জিনিসটা করতে পারতেছেন না ওইটা একটু হোল্ড রেখে অন্যটা করেন, সমস্যা নাই, তারপরেও করেন। কাজটা করলে হয় কি, কাজের ভিতরে থাকলে মানে যেটা হয় যে সময়গুলো ভালোভাবে স্পেন্ড হয়। ব্যস্ততা, যখন বেশি ব্যস্ততা থাকবেন তখন অন্য কিছু আসবে না কাছে। ক্লিয়ার? শীতের সময় সবাই একটু আম, ইয়ে করবেন, সিকিউরিটি অবশ্যই দরকার আছে, কারণ আমি খুবই ভয় পাই আর কি, চোর টোর এগুলা খুব ভয় পাই। খুবই আজকে সারাটা দিন আমি এগুলা খুব চিন্তা করতাম, বাসায় আসার পরেও চিন্তা হচ্ছে। তো ভাইয়া ঢাকা, আমাদের এই এলাকায় আগে চোর ছিল না, এখন হচ্ছে ভূত চোর। আপনি তো এই এলাকার না, তাই না? আমি আমি তো এখানকারই ভাইয়া। এগুলা বললেন না, মান সম্মান আর কিছু থাকলো না। আনফরচুনেটলি আমি আগে জানতাম না, তো ক্লাসে আসার পরে জানলাম যে আমি আসলে এত দূরে এত কাছাকাছি থেকে আবার এখান থেকে ক্লাস করা করা লাগতেছে। আগে জানলে তো ভাইয়ের সাথে আগেই যোগাযোগ করে ক্লাস করা যাইতো। আসলে বিষয়গুলো হয়েছে কি যে চোররা আসলে তো ওই সমস্ত কিছু দেখবে না, তখন আমার ল্যাপটপটা অনেক মানে বড় একটা ইয়ে ছিল, তো যাই হোক এসেট ছিল, এখনো বড় একটা এসেট, যদিও ল্যাপটপটা আমার না আর কি, ঠিক আছে? তো এটা একটা স্মৃতি, তো এই জন্য সেটা রাখা হয়েছে, যতই সে বাজে হোক আর যতই খারাপ হোক যাই হোক না কেন। তো সবারই আমাদের স্মৃতি আছে না, সবারই তো কিছু, অনেক মোবাইল ফোন, কারো ল্যাপটপ, কারো ডেস্কটপ, অনেক কিছু, কারো হাত ঘড়ি, অনেক কিছু থাকে। তো সবাইকেই বলবো যে ভাই, সময়টা আসলে একটা সময় কারোরই থাকে না। হ্যাঁ, সময়টা কারোরই থাকে না, সময়টা আসলে আরো অনেক নিষ্ঠুর। তো সময় দেখবেন যে থাকবেই না এরকমই, ব্যস্ততা থাকবেই, সব কিছু থাকবেই, আপনিই থাকবেন না, আপনি নিজেই থাকবেন না একটা সময়। সময় ঠিকই দেখবেন যে তার গতিমতো চলতেছে, কিন্তু আপনি একটা সময় থাকবেন না। তো যাওয়ার আগে অ্যাটলিস্ট আপনার যে ফিউচার, যে আপনার তো একটা ফিউচার আছে তাই না? তো কিছুদিন তো বাঁচতে হবে আর
এখন আমাদের হয়তো কারো 20, কারো 25, কারো 30+ হয়েছে। তো আরো তো আমাদের হয়তো বাংলাদেশের গড় অনুযায়ী দেখা যায় আরো 30-40 বছর বাঁচবো আর কি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই। তো যদিও 1 সেকেন্ডের কোনো ভরসা নাই কিন্তু আমাদের লাইফের দেখেন যে 20টা বছর বা 25টা বছর কিন্তু আমরা পার করে ফেলছি। যাদের মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, যাদের বাচ্চা হয়ে গেছে অলরেডি, তারা হয়তো বুঝতেছে যে আসলে লাইফটা লিড করা কত কঠিন। আমার আমার 5 বছর 6 বছর আগে আমি যখন কাজ করতাম, ওখানে একটা ম্যাডাম ছিল, তার সাথে আমি কাজ করতাম ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে। তো সে আমার কলিগ। এতদিন পর সে ফোন করছে, ফোন করে এখন সে বলতেছে যে হচ্ছে ভাই হচ্ছে কেমন আছেন, এই সেই অনেক কিছু গল্প সল্প করানোর পর আমার তো বিয়ে হয়ে গেছে। বললাম তাই নাকি? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। তো আমি একটা ঝামেলার মধ্যে আছি, আমার এখন একটা জব লাগবে, এই সেই আমি কাজ কাজ করতেছি, একটা জব পাইছি, আমি এখানে পার্ট টাইম করতেছি। ঠিক আছে। তো সে তার তার যখন সে আমার সাথে ছিল, সে তো জব করতো, স্যালারি পাইতো, খুব ভালো লাইফ লিড করতো, আমি দেখছি। কিন্তু এট এ টাইমে সে কেন জানি মানে একটু এলোমেলো অগোছালো মনে হইলো আমার কাছে। কিন্তু এখন তার যে লাইফটা, সে কিন্তু হিউজ স্ট্রাগল করতেছে, মানে এতটাই স্ট্রাগল করতেছে, মানে আমি মানে ভাষায় বুঝাইতে পারবো না। মেয়েদের স্ট্রাগলটা আসলে অন্য লেভেলের। এটা জাজমেন্ট করার ক্ষমতা আসলে আমার নাই। মানে অন্য লেভেলের তারা হচ্ছে স্ট্রাগল করে। ছেলেরাও করে, ছেলেরা তো পিছায় নেই, অবশ্যই ছেলেরাও করে, বাট মেয়েদের স্ট্রাগলটা একটু কঠিন। কেন জানি কঠিন। হ্যাঁ, এটা আমাদের প্রকৃতির নিয়ম, নাকি আমাদের এই বাংলাদেশের সিস্টেমের মধ্যে পড়ে গেছে এরকম, নাকি বাইরের দেশে তারা বেশি মডার্ন বা সেক্ষেত্রে তারা বেশি আগায় গেছে এরকম, আসলে আমার বোধগম্য হয় না। কিন্তু বাংলাদেশে কেন জানি দেখছি আমি যে অনেক কঠিন। হ্যাঁ, বিশেষ করে আমাদের যারা আমরা গ্রামে, মানে খুবই সমস্যা। মানে আমাদের এলাকা, গ্রাম কি গ্রাম এলাকা থেকে আমি ফার্স্ট ইউনিভার্সিটিতে পড়ি। আর আমাদের এইখানে মানে ক্লাস 6 থেকে 7-এ উঠলে মেয়েদের বিয়ে হয়ে যায়। আমি বুঝি যে স্ট্রাগল মানেটা অ্যাকচুয়ালি কি। তো যাই হোক, মানে তার সাথে আজকে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তো এই জন্য আমি বললাম যে আসলে স্ট্রাগলটা করতে হবে একটা সময়। দেখে আপনি এখন নিচ্ছেন না, এখন হয়তো আপনার মনে হচ্ছে যে না আমি এখন স্ট্রাগল করব না, দরকার নাই। দেখবেন যে একটা সময় ঠিকই আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে, যদি আপনার ওই গ্যাপ থাকে। যদি গ্যাপটা না থাকে তাহলে তো ভালো। তো আমরা তো আর হচ্ছে ইয়ে না, হচ্ছে ফেরেশতা না, আবার শয়তানও না, তাই না? আমরা মানুষ। তো আমাদের আসলে ভুল ভ্রান্তি হবে, আমরা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নেব সময় থাকতে। এখনো তো সময় আছে আমাদের। আমি যদি আরো ধরি যে 20 বছর বাঁচবো, তাহলে সময় আছে না অনেক। তো এই সময় তো অনেক কিছু করা পসিবল, করা কিন্তু পসিবল। একটা সময় আমি আপনাদেরকে বলতাম যে আমি যখন জব করতাম তখন আমার স্যালারি ছিল 5,000 টাকা। স্যালারিটা হাতে পাওয়ার পরে এত খুশি লাগতো, 5,000 টাকা ডাজ নট ম্যাটার, বাট এত খুশি লাগতো এটা আপনাকে আমি বোঝাতে পারবো না। ওই সময়ে আসার সময় আমার তো ওইখানে তখনও তখনও হচ্ছে, হ্যাঁ যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। ওই ওই সময়ে ওইখানেও হচ্ছে রেস্টুরেন্ট ছিল, বা আমাদের ওখানে জিনজিয়ান ছিল। তারপরে হচ্ছে পাশে হচ্ছে আপনার স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট ছিল। ইচ্ছা করতো যে ওখানে গিয়ে খাবো, বা ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে খাওয়ার বা বসে থেকে খাবো, কিন্তু আসলে ওইটা সামর্থ্য ছিল না। কিন্তু তারপরেও খাইতাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি খাইতাম। কিন্তু একটা সময় থাকবে আপনার হাতে অফুরন্ত টাকা থাকবে, কিন্তু খাওয়ার সময়টা আর থাকবে না। আমরা যে এত ব্যস্ততা, আমাদের যে সময় আমরা সময় পাচ্ছি না, অনেক ব্যস্ত আছি আমরা। এই যে ব্যস্ততাটা, এই ব্যস্ততাটা একটা সময় থাকবে না, আপনার পাশে কেউ থাকবে না, কেউই না। এখনই নিজে একটু ফিল করেন, দেখবেন আপনার সাথে কেউই নেই, আপনিই আছেন আর কেউ নেই। লাইফ লিড করা, লাইফে সবাইকে কম বেশি স্ট্রাগল করতে হয়, সবাইকে স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল ছাড়া আপনি মনে করবেন না যে আমি জীবন যুদ্ধ করব না, কিন্তু আমি হচ্ছে ইয়ে হয়ে যাব, হচ্ছে জয়লাভ করব, তাহলে হবে?
আমি যুদ্ধে যাইতে চাই না, কিন্তু জয় লাভ করবো, আমি জয় চাই। আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, এটা লাগবে, কিন্তু আসলে ওটার আশপাশে যাচ্ছি না, তাহলে তো হচ্ছে না। আল্লাহ কি বলছে? তোমার নামাজ পড়ো, খালি কি নামাজ পড়তে বলছে? নামাজ পড়ে নামাজ শেষে কি করতে বলছে? যে মাঠে ছড়িয়ে যাও, মাঠে কাজ করো। খালি নামাজ পড়তে বলে নাই যে নামাজ পড়ো, দিন কায়েম করো, এই করো, সেই করো, এটা করতে বলেন। এটা আমাদের ইসলামিক, যেহেতু আমি মাদ্রাসা স্টুডেন্ট, এতটুকু জানি আর কি, এটা বললাম আর কি, যে নামাজ খালি পড়তে বলে নাই কিন্তু, যে আপনি হচ্ছে নামাজ পড়বেন আর খালি আল্লাহ আল্লাহ করবেন, ইসলাম প্রচার করবেন, নট লাইক দ্যাট। পরিশ্রমটা আমাদের দেশে যেরকম মানে ছড়ায় গেছে কিছু জিনিস, যেমন ধরেন বাজি একটা জিনিস ছড়ায় গেছে, বাজি, ঠিক আছে, এটা খুবই মারাত্মক। তো এগুলো আসলে কি বলবো, অনেকেই আছে যে এই অসৎ উপায়ে টাকা অবলম্বন করে, বিশেষ করে গ্রামগঞ্জে এই জিনিসগুলো বেশি ছড়ায় গেছে। ঢাকা শহরে হয় কিনা আমি জানি না, বা শহর গুলাতে হয় কিনা আমি জানি না, বাট আমার দেখা, আমার আমার এলাকায় এটা মানে অজস্র। তো লাইফ লিড করাটা আসলে, সৎভাবে লাইফ লিড করাটা একটু কঠিন, কিন্তু বরকত আছে, বরকত আছে, একটু কষ্ট আছে কিন্তু স্বস্তি আছে। কষ্ট হোক কিন্তু স্বস্তিটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আপনার লাইফটা যদি স্বস্তি না থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে। তো স্বস্তিটা কখন আসে? নিজের প্রতি আস্থাটা কখন আসে? স্বস্তিটা কখন আসে? আত্মবিশ্বাসটা কখন আসে? যখন আপনি ভালো কাজ করবেন তখন আসে, এছাড়া কিন্তু আসে না। দেখেন, যখন আপনি একটা ভিক্ষুককে 10 টাকা দান করেন, বা দুইটা ভালো একটা কাজ করেন, একজন গাড়ি নিয়ে যাইতে পারতেছেন, একটু ঠেলে দিলেন, বা একজন অন্ধ রাস্তা পার হতে পারতেছেন, একটু রাস্তাটা পার করে দিলেন, দেখবেন আপনার ভিতরে একটা ভালো ফিল হয়। মনে হয় যে না, দিন শেষে একটা ভালো কাজ করলাম, এরকম মনে হয়। এটা আমাদের জন্য দরকার। মন খারাপ থাকলেই হচ্ছে, আমার একটা কলিগ ছিল, তো মন খারাপ যখন হতো তখনই সে কাচ্চি খাইতো, ঠিক আছে। তা আমি আসলে বুঝতাম না যে আসলে সে এত কাচ্চি খায় কেন। তো মন খারাপ খারাপ যখনই হয়তো, তখন সে কাচ্চি খাইতো। আমি একদিন মানে তার খুবই মানে একটা টাইপ মানে ইয়ে হয়েছে, পানিশমেন্ট হয়েছে। তার মন মনে খারাপ সকাল থেকে, মানে সেই রকম খারাপ। সন্ধ্যার দিকে আমাকে এখন বলতেছে, মাসুদ আমার সাথে যাওয়া লাগবে। কই? ঈশ্বরদী। তো কোথায়? তো ওখানে কাচ্চি ডাইন আছে, ওখানে যাই আমরা হচ্ছে কাচ্চি খাবো। কেন? বলছে না, খাইতে হবে। তখন সে আমাকে তার হিস্ট্রিটা বললো, যে আসলে আমার খারাপ যখন লাগে, তখন আমি হচ্ছে কাচ্চি খাইতে আসি, মানে আমি খাই আর কি, খাইলে আমার ভালো লাগে। তো এক একজনের আসলে ইন্টেনশনটা আসলে এক এক রকম, ঠিক আছে। অনেকেই একা থাকতে পছন্দ করে, অনেকেই হচ্ছে ওই খোলামেলা জায়গায় গিয়ে একটু বসে রেস্ট করতে ইচ্ছা করে। এক একজনের ফিলিংসটা এক এক রকমের। কোনো কিছু আসলে যত নিজের কাছে পোষায় রাখবেন, তত আসলে নিজেরই ক্ষতি। লাভ নাই পোষায় রেখে, কি সে তার জন্য কি দুনিয়া আটকে আছে, নাকি আর 10 জন আটকায় আছে, নাকি আপনার পাড়া প্রতিবেশী আটকায় আছে? কেউ কিন্তু কারো আশায় বসে নাই, আপনার জন্য কেউ বসে নাই। যার জীবনে সে চলতেছে, শুধু আপনিই থেমে আছেন। খেয়াল করে দেখেন, একটু ভেবে দেখেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, দেখবেন আপনিই থেমে আছেন, বাকি সবাই চলতেছে। তো যাই হোক, কথাগুলো আসলে বলতেছিলাম এই জন্য যে আসলে আমিও নিজে অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় আসছি। আমি জানি একজন আর্কিটেকচার স্টুডেন্ট তার কি কি পরিমাণে স্ট্রাগল করতে হয়, আমি জানি এটা। একজন সিভিল ইঞ্জিনিয়ারের কিরকম কথা হজম করতে হয় সাইট লেভেলে, এটা আমি জানি। এবং আমার চোখে দেখা, আমার চোখের সামনে 5 বছর আমি দেখছি একটা মেয়েকে কিভাবে জীবনের সাথে যুদ্ধ করে চলতে হয়। পাশের একজন আপনার কলিগ আপনাকে খোঁটা দিচ্ছে, যে হলো তুমি তো হচ্ছে ডিপ্লোমা, তো তুমি তো আসলে তোমার লেভেলটা এই লেভেলের। তো আমার কলিগ এখন চিন্তা করতেছে যে তুই আমার মানে এত জেদ তার, ঠিক আছে, এত জেদ। সে বলতেছে যে আমি বিএসসি করে দেখাই দেবো। সে জব ছেড়ে দিয়ে বিএসসি কমপ্লিট করছে, কমপ্লিট করানোর পর এখন বাবা মা এখন বলতেছে এখন তো বিয়ে করতে হবে।
আমি তো পড়াশোনা শেষ, আমি বিয়ে করতে হবে। হ্যাঁ ফাইন, বিয়েও হয়ে গেছে। বিয়ে হওয়ার পর কি হয়েছে, জব করবে, এখন তো হাজবেন্ড জব করতে দিবে না, লাগছে ভেজাল। তারপরেও সে মানে বসে নাই, সে কাজ করতে, সে একটা জব পাইছে, জব করতেছে। তাহলে কি আমি কিন্তু দেখে আসছি, মানে ভয় লাগতেছে আমার যে সে কি রকম স্ট্রাগল করতেছে। তো খুব খারাপ লাগে আসলে যখন আপনারা দেখবেন আপনাদের চোখের সামনে এরকম হচ্ছে, তখন খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। হতে পারতো সে আমার বোন হতে পারতো, তাই না, আমার বান্ধবী হতে পারতো, কিন্তু আসলে আমার রক্তের কেউই না, কিন্তু আমার জাস্ট কলিগ। এগুলো আসলে আপনার একটা খারাপ লাগা কাজ করে, আমার খারাপ লাগা কাজ করে যে মানে তার সাথে এরকম মানে মানে আনফরচুনেটলি আবার যে কথা হবে, আবার যে ইয়ে হবে, এটা কখনো স্বপ্নেও ভাবিনি। আসলে কলিগ যখন আমরা যখন জব চেঞ্জ করি, তখন আসলে ওই ওই ইয়েকে সবকিছুই মনে হয় না যে সব ডিলিট করে ফেলি, এরকম মনে হয়। যারা জব চেঞ্জ করে তারা জানে ওগুলো আর স্মৃতি রাখতে চায় না, যে এক্স কলিগ মলিগ যাই হোক না কেন, যদি কোনো তিক্ততা থাকে। তো যাই হোক, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা এখনো সচেতন নাকি, আমরা ইনশাল্লাহ চাইলে আগায় যেতে পারবো, ঠিক আছে। আর জি ভাই আমাদের ইনশাল্লাহ। ক্লাসগুলো কন্টিনিউ হবে। ক্লাস তো আসলে ক্লাসের মতো হবেই, তাই না, একটা সময় ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের অভ্যাস, অভ্যাস যেটা সেটা হচ্ছে প্র্যাকটিসটার অভ্যাস রাখতে হবে, আর ক্ষুধা থাকতে হবে কাজের, যে আমি এই জিনিসটা পারলাম না, তাহলে এটা শেষ করে দেখি আসলে এটা পারে কে, তার কাছে যাই। আমি তো আপনাদেরকে বলছি, আমি যখন স্কেচ আপ শিখি, তখন এখানে বললে হয়তো ইয়ে হয়ে যাবে, ডুয়েটের এক বড় ভাই আছে, হ্যাঁ, নয়ন রায় নাম, এবার বের হইছে। তো আমার ক্লাসমেট ছিল এবং ভালো ফ্রেন্ড বলতে পারেন, ক্লোজ ফ্রেন্ড। তো যখন সে চেয়ারে বসে কাজ করতো, আমি চেয়ারের যে পায়া আছে না, পায়া ধরে বসে থাকতাম, কারণ পিসি ফাঁকা নাই। সে জি ভাই, বসতো, একদিন তার হলো বলছিলেন। দিদি বসতো, তার দাদা বসতো পিসির মধ্যে। তো একটা পিসি 3-4 জন চালাইতো। তা আমরা কিভাবে চালাবো, আমরা তো তার ফ্রেন্ড, আমরা তো চালানোর সুযোগই নেই। পাশে পাশে বসতাম, আর আমাদের পিসি ছিল ওগুলাতে তেমন ভালো কাজই করতে পারতাম না, সফটওয়্যার ইনস্টল করতে পারতাম না। তো ওখানে তাকে গুতাই গুতাই শিখছি। এখন সে তো আর্কিটেক্ট হয়ে গেছে, সে বের হয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে ক্ষুধাটা থাকতে হবে, কাজের এই ক্ষুধাটা থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে পেশাল পারতেছে, পারুক না, যতক্ষণ পারে পারুক, তা বকা আল্লাহ বকে গেল আর শোনা আল্লাহ শুনে গেল, শেষ শেষ। একটা সময় গিয়ে মনে পড়বে যে শালার এই মানে এই সময়টা আর করলাম না, এখন তো ইয়ে হয়ে গেছে। যেমন অনেকেই আমরা দেখেন যে ডিপ্লোমা পাস করার পর বিএসসি করি না, তারপর 4 বছর 5 বছর পর যায় মনে হয় শালার ওই সময় যদি বিএসসিটা করতাম তাহলে মনে হয় এই, ভালো হতো, করি নাই, কি একটা ঝামেলা। আবার অনেকে আছে আর্কিটেকচারে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর হচ্ছে 2-3 সেমিস্টার যাওয়ার পর আমি মনে করতেছে কি যে করলাম, আর্কিটেকচারে ভর্তি হইলাম, অন্য কোনো আর ডিপার্টমেন্ট পাইলাম না, এরকম মনে হয়। তো দিন শেষে কিন্তু শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে ফিলিংসটা ওইটা আর কিন্তু কেউ বলে না। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে। আর ক্লাস হচ্ছে যে ভাইয়া, assignment গুলো থাকবে এগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমি একটু আমার প্রজেক্টের ব্যাপারে একটা মানে ইনফরমেশন নেওয়ার জন্য কথা বলতাম। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমাদের এবার লাস্ট প্রজেক্ট পড়ছে শিল্পকলা একাডেমি ডিজাইন। এবার উম, এদের আমাদের তো বাইরের ইসের সাথে আমাদের তো মিলতেছে না। এবার কেস স্টাডির জন্য বাইরের কোনো প্রজেক্ট মানে মানে নিতে পারতেছি না বা পাচ্ছি না। আর বাংলাদেশে যতগুলো হলো শিল্পকলা একাডেমি আছে, এর কোনো প্ল্যান কোনো জায়গায় মানে আকাশ পাতাল দিয়েও আমি কোনো জায়গায় পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটার কি করা যায়, মানে এর প্ল্যান কি কোনো জায়গায় পাওয়া যাবে বা এরকম? মানে কথা আপনাদের তো, বলতে হবে আমাদের, আমি এক কথা বলি তাহলে কালকে। এটা কি শিল্পকলা একাডেমি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শিল্পকলা একাডেমি। রমনা পার্কের মনে হয় আছে, দেখি কথা বলে দেখতে হবে। হ্যাঁ ভাই, আপনাদের তো মানে অনেক জানাশোনা, এই জন্য থাকতে পারে। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি না হলে না, ওটা তো এই যে ফ্লো চার্ট বা এইগুলো টোটালি পাচ্ছি না, বা কোনো কিছু প্ল্যান কত স্কোয়ার ফিট বা কিভাবে কি, এই জন্য একটু ভাই একটু কথা বলেন তাহলে যদি পাওয়া যায়। দেখি আমি কালকে দেখি, কথা বলি, কথা বলে আমি জানাবো না ইনশাল্লাহ। আমার কাছে আচ্ছা। যেগুলা রিসোর্স আছে এবং হেল্পিং হ্যান্ড, আমি অলওয়েজ আমি আপনাদেরকে হেল্প করব।
এটা আমি প্রতিশ্রুতি দিতে পারি, মানে দিব, ইনশাল্লাহ করব, সমস্যা নেই। আমার কাছে থাকলে পাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই ওকে জন্য ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।